গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে? গুড ইভিনিং। দেখতে পাচ্ছ সবাই? ডিসপ্লে দেখা যাচ্ছে? আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। সবাই খুব মন দিয়ে ক্লাসটা করবে, কারণ এটা আজকের ক্লাসের উপর গ্যাস বুঝতে পারছো কিনা সেটা ডিপেন্ড করছে। বোঝা গেল? গ্যাস পড়তে ভালো লাগছে না বোরিং চ্যাপ্টার মনে হচ্ছে স্যার? বলছি, গ্যাস পড়তে ভালো লাগছে না বোরিং চ্যাপ্টার মনে হচ্ছে? ইউনিট মেজারমেন্ট চ্যাপ্টারের কোশ্চেন পিডিএফটা দিবেন কাইন্ডলি ম্যামকে। ইউনিট মেজারমেন্টের তুমি বলেছিলে ম্যামকে কি পিডিএফ দেওয়ার কথা বলছো? ইংলিশ মিডিয়ামের সব পিডিএফ দিয়েছি তো। সবাই পড়েছো আগের দিন যেটা পড়িয়েছি? আগের দিন যতটা পড়িয়েছি পড়েছো? আপনি পড়ালে সব চ্যাপ্টারই ভালো লাগে স্যার, বোরিং চ্যাপ্টারও ভালো লাগে। বাহ! আমার কমেন্টটা দেখো। তোমার কি কমেন্ট ছিল? দাঁড়াও। তোমাদের কমেন্ট রকেটের গতিতে উপরে চলে যায়। নিচে নামাবো তাও হয় না, একটু হাতটা ছাড়লেই আবার উপরে চলে যায়। আরে, বারবার শুধু তুমি আরেকবার কমেন্ট একবার লিখবে কষ্ট করে, যে বললে আমার কমেন্টটা দেখো। না না স্যার, কোশ্চেনের পিডিএফটা দেননি। দেননি স্যার আপনি। আহ, আরে, কমেন্ট গুলো একটু থাকে না কেন এইভাবে? এত তাড়াতাড়ি পড়া যায়? ধুর, পড়তে পড়তে উপরে চলে যাচ্ছে। যেটা আপনি মোশন চ্যাপ্টারতে করান, আগে করিয়েছিলেন। আচ্ছা, কোন পিডিএফ এর কথা বলছে গো? আমি বুঝতে পারছি না। কোন পিডিএফ দিইনি আমি? আমি তো জানি না, আমি তো সব পিডিএফ দিয়েছি। ডাউট ক্লিয়ারিং ক্লাস কবে নেবেন? একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস অলরেডি নেওয়া হয়েছে তো। করনি? আচ্ছা, ও কোন পিডিএফটার কথা বলছে একটু বলতে পারবে আমাকে কেউ? বলছে যে মোশন চ্যাপ্টার আগে ব্রততী রয়। আমি বুঝতে পারছি না, আমি তো সব পিডিএফ দিয়েছিলাম তাই জানি। মোশন ইউনিট অ্যান্ড মেজারমেন্টের
কি চ্যাপ পিডিএফ দিইনি? ক্লাস শুরু হয়নি পৌলমি, ক্লাস শুরু হয়নি এখনো। আরে তোমরা এর মধ্যে আবার পিরিয়ডিক টেবিল আনছো কেন? আমি বুঝতে পারছি পিরিয়ডিক টেবিল ঠিক আছে, বাট ওটা বলো, ওটা আমি বুঝতে পারছি না কোনটার কথা বলছি। আগের দিনের ক্লাস করতে পারিনি তো, আগের দিনের ক্লাস করতে পারিনি ঠিক আছে, তো পুরো তুমি কাল থেকে দুদিন কি করলে নাসরিন? পিরিয়ডিক টেবিলটার কথা বলছি না, পিরিয়ডিক টেবিলটা তো বুঝতে পারছি, হ্যাঁ ওটা তো পাঠিয়ে দেবো, আমার মনেই থাকে না ওটা। আমি তো ইউনিট মেজারমেন্টে সব পিডিএফই দিয়েছি। ইউনিট মেজারমেন্টে সব পিডিএফ দেওয়া আছে ব্রততী রয়, তুমি দেখবে, হয়তো মোশন চ্যাপ্টারের ভিডিওতে গিয়ে দেখবে, ওখানে ফার্স্ট ভিডিওটাতে থাকতে পারে, ঠিক আছে? অনেক পিডিএফ পরের চ্যাপ্টারে গিয়েও দিয়েছি তো, সো ওটা তো থাকতে পারে, একবার দেখবে। আচ্ছা তোমার বাবা অসুস্থ ছিল, আচ্ছা। দেখো বুঝতে পারবে, 100% হয়তো বুঝতে পারবে না, বাট মোটামুটি বুঝতে পারবে, একদম পারবে না তা না। আচ্ছা আমাকে যারা মেসেঞ্জার বা ইনস্টা কোনো কোথাও আছো, তারা একবার আমাকে বলে দিও তো কোন পিডিএফটার কথা বলছে, এখানে আমি কমেন্ট ভালো করে বুঝতে পারছি না, সব উপর উপর চলে যাচ্ছে, ঠিক আছে? একবার জানিয়ে দিবে তাহলে হবে। ওকে, চলো আমি দেখছি পরে কোনটার কথা বলছে, আজকে শুরু করি। ওকে, তাহলে আমরা লাস্ট যে টপিকটা করেছিলাম সেটা কি ছিল, যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের, আমরা যে কাকে আদর্শ গ্যাস বলবো কাকে বাস্তব গ্যাস বলবো, সেটা আমাদের লাস্ট টপিক ছিল। ওকে, এটা তো মানে একটা কোশ্চেনের ডাউট ছিল, সেটা করিয়ে দিয়েছিলাম। তো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস কি বলেছিলাম, যারা চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস কি বলেছিলাম, আমাদের বাস্তবে যত গ্যাস পাওয়া যায় রিয়েলিটিতে, যতগুলো গ্যাস পাওয়া যায় সবগুলোই আমরা করিয়েছি, মানে সবগুলো হচ্ছে বাস্তব গ্যাস, তাই না? ডক্টরের কাছে গেছিলাম, বাবা ভীষণ অসুস্থ, স্ট্রোক, ও হো সরি সরি, খারাপ লাগলো। চাপ নেই, তুমি করে নেবে, ওকে, ভয় নেই, তুমি আজকের ক্লাস করো, ঠিক হয়ে যাবে, পারবে, বুঝতে পারবে। আজকের ক্লাসটা করে নেক্সট আগের দিনের ক্লাসটা করে নেবে, কারণ আগের দিনে আজকের ক্লাসের কি বলতো, মেন চ্যাপ্টার এখান থেকে শুরু হবে, আগের গুলো ইন্ট্রোডাকশন টাইপ ছিল গ্যাসের, এরকম ভাবতে পারো। ওকে, চলো, তাহলে আমরা বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস ভালো করে বুঝেছিলাম। তো আমরা দেখেছিলাম যে এই ছকটার সাহায্যে দেখেছিলাম যে পি, ভি আর টি, এই তিনটে হচ্ছে গ্যাসের মেন কি, আমাদের বোঝানোর জন্য, যে আমাদের আইডেন্টিটিকে বলার জন্য আমাদের নাম বলার দরকার পড়ে, আমাদের আইডেন্টিটিকে বোঝানোর জন্য যেমন আমাদের নাম বলার দরকার পড়ে, গ্রামের নাম বলার দরকার পড়ে, তাই না? এগুলো পড়ে। সেম ভাবে, সেম ভাবে গ্যাসের, একটা গ্যাস কোন অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য গ্যাসের টেম্পারেচার, প্রেসার আর আয়তন, এই তিনটে জিনিসের ইম্পর্টেন্স খুব বেশি। তো আমরা দেখেছিলাম যে যে কোনো একটাকে কনস্ট্যান্ট রেখে বাকি দুটোর মধ্যে যদি আমরা রিলেশন দেখি, তাহলে আমরা এরকম ভাবে তিনটে ল পাবো। ধরো টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলাম, পি আর ভি এর মধ্যে রিলেশন দেখলাম, মানে পি পরিবর্তন করলে ভি এর কি পরিবর্তন হয়, চাপ পরিবর্তন করলে আয়তনের কি পরিবর্তন হয়, তাহলে একটা রিলেশন পেলাম। তারপর পি কনস্ট্যান্ট রাখলাম, দেন চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক দেখলাম, আরেকটা রিলেশন পেলাম, আরেকটা সূত্র পেলাম। আর একবার ভি কনস্ট্যান্ট রেখে টি আর পি এর মধ্যে রিলেশন দেখলাম, তাহলে আরেকটা সূত্র পেলাম, ঠিক আছে? তো এইভাবে আমরা তিনটে ল পাবো। তিনটে লর নাম আমি আগেই বলে দিয়েছি, একটা হচ্ছে বয়েলস ল, একটা হচ্ছে চার্লস ল, আর একটা হচ্ছে কি রেনর সূত্র বা চাপের সূত্র। সেটা বলার সময় আমি মনে রাখার টেকনিকও বলে দিয়েছিলাম, যে যে উষ্ণতা, মানে যে লয়ে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কি কাজে লাগে, কোনো জিনিসকে বয়েল করতে, ফোটাতে, তাহলে সেটা হবে বয়েলের ল।
আর চয়ে চার্লস, চয়ে চাপ, তাহলে যেখানে চাপ কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে চার্লসের ল, আর যেখানে আয়তন, বাকি যেটা পড়ে থাকলো আয়তন, সেটা হলো রেনল্ড ল। ওকে, এগুলো আমাদের বেসিক জিনিস মোটামুটি ছিল। এবার আমরা আজকের ক্লাসে একদম গোড়া থেকে ল শুরু করব। তো প্রথম দেখো ফার্স্ট ল, তাহলে কাকে পড়বো? বয়েলের সূত্র, ঠিক আছে। সায়েন্টিস্ট বয়েল, আমি যাকে বয়েল বাবা বলি যত ক্লাসে পড়াই সব জায়গায়, কেন বলি জানি না, এমনি মনে হয় তাই বলি। যাই হোক, তাহলে কি, গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক, তাহলে কোনো একটা গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে কি সম্পর্ক, সেটা যে সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করি বা বলি, সেটা হচ্ছে বয়েলের সূত্র। তার মানে কি, ভালো করে আবার শোনো, কি বললাম? গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক যার সাহায্যে আমরা বলি, সেটা হচ্ছে বয়েলের সূত্র। বোঝা গেল? আচ্ছা, বললাম যে তিনটে আমাদের ল আছে, তাই না? একটা হচ্ছে, এই জায়গাটা এসো একবার, অনেকের এই জায়গাটা কনফিউজ হচ্ছে, একবার বলে দিই। কি বললাম? ল, ট্রিক যেটা ছিল সেটা কি বললাম, যে লয়ে যদি ধরো অঙ্ক করার সময় দেখছো বা কোনো যে কোনো সময়, যে গ্যাসের টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, কিভাবে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে? তোমাকে বলবে ধরো বললো যে বয়েলের সূত্রে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে, তো আমি বলেছিলাম যে টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এই তিনটা হচ্ছে গ্যাসের মেন রাশি। তো টেম্পারেচার কি কাজে লাগে? কোনো জিনিসকে বয়েল করতে, ফোটাতে, তাই না? উষ্ণতা কি কাজে লাগে? কোনো জিনিসকে ফোটাতে, বয়েল করতে। তাহলে যে, তাহলে বয়েলের সূত্রে কে কনস্ট্যান্ট থাকবে? টেম্পারেচার বা উষ্ণতা, তাই না? বয়েল করতে যেহেতু উষ্ণতা লাগে, এইভাবে। তারপর পি, পি কার ল? বয়েলের সূত্র। আর একটা কার সূত্র ছিল? বয়েলের সূত্র আর একটা কার সূত্র ছিল? চার্লসের সূত্র। চার্লসের। তো চার্লসের সূত্রে কে কনস্ট্যান্ট থাকবে? চ দিয়ে হচ্ছে চার্লস, আর চ দিয়ে চাপ, তাহলে চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট থাকবে। আর কি পড়ে থাকলো? তাহলে উষ্ণতা হয়ে গেল, চাপ হয়ে গেল, আর আয়তন পড়ে থাকলো। তাহলে আয়তন কনস্ট্যান্ট থাকবে কার সূত্রে? রেনোর সূত্রে। রেনো সূত্র তোমাদের অত নেই, এমনি জাস্ট বলছি, বোঝা গেল? রেনো সূত্রে। তাহলে খুব সিম্পল, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে বয়েলের সূত্রে। টেম্পারেচার কি করতে লাগে? কোনো জিনিসকে বয়েল করতে, ফোটাতে, সেখান থেকে মনে রাখবে। চাপ কোথায়? চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট থাকে, চয়ে চার্লস, চয়ে চাপ। আর রেনো সূত্রে আয়তন কনস্ট্যান্ট থাকে, রেনো সূত্রে আয়তন কনস্ট্যান্ট থাকে। বোঝা গেছে সবার? যারা আগের দিন ক্লাস করনি সবাই বুঝতে পেরেছো? এই পয়েন্টটুকু মনে রাখো আপাততর জন্য, তাহলেই চলবে, ঠিক আছে? যারা আগের দিন ক্লাস করনি তারা বুঝেছো? ওকে, গুড। চলো তাহলে এবার আমরা এক এক করে ল গুলো দেখি। ওকে, তো প্রথম আমরা কার ল দেখবো? বয়েলের সূত্র। তো সায়েন্টিস্ট বয়েল গ্যাসের কার কার মধ্যে রিলেশন বলেছে? গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে কি সম্পর্ক, সেটাই আমাদেরকে বয়েল বলে গেছে। আর একটু আগে আমরা পড়লাম বয়েলের সূত্রে কে, বয়েল মানে কি কাজে লাগে? উষ্ণতা। তার মানে ফোটাতে কাকে কাজে লাগে? উষ্ণতা। তাহলে বয়েলের সূত্রে কে কনস্ট্যান্ট থাকবে? উষ্ণতা কনস্ট্যান্ট থাকবে। বয়েলের সূত্রে কে কনস্ট্যান্ট থাকবে? উষ্ণতা কনস্ট্যান্ট থাকবে। এবার বয়েল বলছে কি, বলছে, বলছে যে উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। আমাকে একটা জিনিস বলো, যখন আমরা গ্যাসের বৈশিষ্ট্য পড়ি, সংকোচনশীলতা, প্রসারণশীলতা, তখন আমরা দেখেছিলাম না যে কোনো একটা গ্যাসের উষ্ণতাকে যদি কনস্ট্যান্ট রেখে দাও, তারপর সেই গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে কেমন সম্পর্ক দেখেছিলাম? যে যদি গ্যাসের চাপকে বাড়িয়ে দিই তাহলে আয়তন কমে যাবে, যদি গ্যাসের চাপকে কমিয়ে দিই আয়তন বেড়ে যাবে, তাই না? তুমি একটা বুঝতে পারছো তো কি বলতে চাইছি? তাহলে যখন গ্যাসের চাপকে বাড়িয়ে দিবে আয়তন কমে যাবে, গ্যাসের চাপকে কমিয়ে দিবে আয়তন বেড়ে যাবে। তার মানে এটা কি সম্পর্ক, কি ধরনের রিলেশন হচ্ছে? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, একে অপরের উল্টো। একে অপরের উল্টো হচ্ছে চাপ আর আয়তন। এই আবার সমানুপাতিক লিখে দিয়ে, ও স্যার তুমি ওটা লিখেছো, ওকে। তাহলে এদের মধ্যে রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে একটা গ্যাসের যদি উষ্ণতাটাকে কনস্ট্যান্ট রেখে দাও, দেন নির্দিষ্ট ভরের, এই নির্দিষ্ট ভরের কথাটা কেন এলো সেটা আমরা একটু পর বলছি। ওকে, নির্দিষ্ট ভর কেন নেওয়া হচ্ছে সেটা পরে বলছি। তাহলে উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। এইটা খুব ছোট্ট একটা কথা, ঠিক আছে? কিন্তু এই কথাটার মধ্যে কত কিছু এক্সপ্লেনেশন লুকিয়ে আছে, কত কিছু এক্সপ্লেনেশন লুকিয়ে আছে, সেটা আমরা আজকে ভালো করে বুঝবো। ওকে, তো চলো এক এক করে দেখা যায়। তার মানে বয়েল আমাদেরকে যেটা বললো, যে কোনো গ্যাসের
যদি উষ্ণতা আর ভর কনস্ট্যান্ট থাকে তাহলে সে গ্যাসের আয়তন চাপের সাথে কি রিলেশনে থাকে? ব্যস্ত সম্পর্ক। দেখো যদি দুটো রাশি এইরকম থাকে এক্স ভ্যারিজেস ওয়াই, তার মানে তারা কোন রিলেশনে আছে? সমানুপাতিক। আর যদি এক্স ভ্যারিজেস 1/y থাকে তার মানে তারা কোন আছে? সমা, পুরোটা লিখছি না, আর এটা হচ্ছে ব্যস্তা, সমানুপাতি ব্যস্তানুপাতি। ঠিক আছে, এগুলো আশা করি জানো। তাও যারা জানো না তাদের জন্য বলে দিলাম। যারা এইরকম সম্পর্কে থাকবে এক্স আর ওয়াই পাশাপাশি, ওই আর মিডিলে এই চিহ্নটার নাম হচ্ছে ভ্যারিজিয়াস। ঠিক আছে, তাহলে এক্স ভ্যারিজিয়াস ওয়াই যদি থাকে তার মানে এই রাশি দুটোর মধ্যে রিলেশন কেমন? সমানুপাতি। এখন অনেকে জিজ্ঞেস করবে স্যার সমানুপাতি মানে কি? সমানুপাতি মানে খুব সহজ, যদি এই রাশিটা বাড়ে এই রাশিটাও সমানভাবে বাড়বে, যদি এই রাশিটা দ্বিগুণ বাড়ে এই রাশিটাও দ্বিগুণ বাড়বে, এটা দ্বিগুণ কমলে এই রাশিটাও দ্বিগুণ কমবে, তিন গুণ কমলে তিন গুণ কমবে। সমানুপাতি মানে দুটো একই সাথে বাড়ে একই সাথে কমে। দুটো রাশি সমানুপাতি সম্পর্কে আছে মানে যদি কোনোভাবে এটাকে বাড়ানো হয় তাহলে এটাও অটোমেটিক বাড়বে, আর এটাকে কমানো হলে এটাও অটোমেটিক সমান হারে কমবে। আর ব্যস্তানুপাতি মানে দেখো এটা যদি বাড়াও তাহলে এটা কমবে, আর এটা কমালে এটা বাড়বে। ঠিক আছে, আরো ডিটেলসে আমি বলবো সমানুপাতি ব্যস্তানুপাতি, সেগুলো আসছি পরে, জাস্ট এটা বোঝো। তাহলে কি বললাম? তাহলে বয়েল বললো যে গ্যাসের যদি কোনো গ্যাসের যদি উষ্ণতা আর ভর কে কে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকবে, কে কে বয়েলের সূত্রে মেনলি কে কনস্ট্যান্ট থাকে? টেম্পারেচার। এছাড়াও গ্যাসের ভর কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে, কারণ ভর কনস্ট্যান্ট না থাকলেও সেম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ভর নিয়ে পরে বলছি, আগেই বললাম। তাহলে গ্যাসের কনস্ট্যান্ট কে কে থাকে? উষ্ণতা আর ভর। ওকে, চলো তাহলে এবার আমরা জানি যে এই সমানুপাতি ধ্রুবকটাকে যদি আমরা কোনোভাবে তুলতে চাই, সমানুপাতি এই মানে চিহ্নটাকে, এই চিহ্নটাকে যদি আমরা এই যে ভ্যারেজের চিহ্ন বলছি বা সমানুপাতি চিহ্ন, সেই চিহ্নটাকে যদি আমরা তুলতে চাই তাহলে আমাদেরকে পুরো রাশিটাকে একটা কনস্ট্যান্টে গুণ করতে হয়। এটা আশা করি সবাই জানো, তাহলে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। তাহলে ভি সমান কি হয়ে গেল? দেখো ইকুয়াল, এই সমানুপাতির জায়গায় যখনই আমরা ইকুয়াল আনবো কোনো একটা কনস্ট্যান্ট মানে একটা সংখ্যা দ্বারা আমাদেরকে জিনিসটা গুণ করতে হবে। আচ্ছা ব্যাপারটা একটু যদি বলি, দেখো এক্স ভ্যারিজিয়াস ওয়াই, এটা আর এক্স ইকুয়াল টু ওয়াই দুটো তো সেম জিনিস না। মন দিয়ে শোনো, এটা মানে কি? এটা মানে হচ্ছে এরা দুজন একদম ইকুয়াল, আর এটা মানে হচ্ছে এরা দুজন সমানুপাতি, মানে এটা বাড়লে এটাও বাড়বে। এবার এখান থেকে তুমি যদি এখানে আসতে চাও তো তোমাকে কি বলতে হবে? যে এক্স আর ওয়াই তো ভ্যারিজিয়াস, কিন্তু কিভাবে রিলেটেড এরা? যে এক্স হচ্ছে ধরো ওয়াই এর দ্বিগুণ, তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে আমাকে গুণ করতে হলো, বা তিন গুণ বা কিছু একটা গুণ, কত গুণ, তবেই তো আমি বলতে পারবো যে ওরা সমান কি সমান না, বা কিরকম রিলেশনটা ওদের মধ্যে বলতে পারবো। এটা তো জাস্ট এইটুকু বোঝাচ্ছে যে একটা বাড়লে আর একটা বাড়বে, কিন্তু কত গুণ বাড়বে সেটা আমাকে বলছে না। তো ওটা আমাকে কখন বুঝবো? যখন আমি ইকুয়াল দিয়ে লিখবো, একটা কিছু কনস্ট্যান্ট দিয়ে গুণ করব। তাহলে যখনই এই সমানুপাতি চিহ্নটাকে তুলতে হয় তাহলে আমাদেরকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়। আমি ধরে নিলাম কে একটা কনস্ট্যান্ট, বা একটা কে কনস্ট্যান্ট মানে একটা সংখ্যা। তাহলে আমি এই জায়গাটাকে লিখতে পারি ভি ইকুয়াল টু কে বাই পি, গুণ করলাম যেহেতু পি নিচে আছে। দেখো এই পুরো জিনিসটাকে 1/p, এটাকে কে দিয়ে গুণ করলে কি হবে? কেটা উপরে চলে আসবে। তাহলে ভি ইকুয়াল টু কে বাই পি, এটা হলো আমরা পেলাম, যেখানে কে কি, কে হচ্ছে একটা, কে কি, কে একটা কনস্ট্যান্ট, কি একটা ধ্রুবক মানে কিছু একটা সংখ্যা, এক দুই তিন যে কোনো সংখ্যা হতে পারে র্যান্ডম। ঠিক আছে, সেগুলো ভ্যালু আছে, ওগুলোর ভ্যালু আছে, সেগুলো আলাদা জিনিস। তাহলে এখান থেকে আমি যদি পি আর ভি কে গুণ করে দিই, পি আর ভি কে গুণ করে দিই তাহলে আমি কি পেলাম? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানেটা কি দাঁড়ালো? মানেটা দাঁড়ালো, আমরা একটা জিনিস পড়েছিলাম না, যে কোনো বস্তুর এম আর ভি এর গুণফল কি হবে? কনস্ট্যান্ট হবে যদি বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ করা না হয়। তার মানে এটা কি ছিল? বস্তুর ভর আর বেগের গুণফলটা সবসময় কনস্ট্যান্ট। সেম ভাবে কোনো গ্যাসের চাপ আর আয়তনের গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট। কখন অলওয়েজ মানে কি? একটাই কন্ডিশন লাগবে, যে গ্যাসের টেম্পারেচারকে কনস্ট্যান্ট হতে হবে, তাই না? গ্যাসের টেম্পারেচারকে তুমি চেঞ্জ করতে পারবে না। আগের দিন বলেছিলাম কেন? কারণ তুমি টেম্পারেচারের উপরেও গ্যাসের আয়তন নির্ভর করে। এখন টেম্পারেচারকে যদি তুমি কনস্ট্যান্ট না রেখে দাও, ধরো 20 ডিগ্রি সেলসিয়াস ছিল আগে, পিভির মধ্যে সম্পর্ক দেখছো, এবার সম্পর্ক দেখার সময় এর উষ্ণতা চেঞ্জ হয়ে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আর এই পিভির গুণফল কনস্ট্যান্ট থাকবে না। কেন? কারণ এই টেম্পারেচার চেঞ্জের জন্য আয়তনের কিছু পরিবর্তন হয়ে যাবে, চাপের কিছু পরিবর্তন হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কি বললাম? যে এটাই হচ্ছে পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে গ্যাসের চাপ আর আয়তনের গুণফল, গ্যাসের চাপ আর আয়তনের গুণফল অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট হবে। গ্যাসের চাপ আর আয়তনের গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এতটুকু বোঝা গেছে না যায়নি?
এতটুকু বুঝতে পেরেছো? চাপ আর আয়তনের গুণফলের মান সবসময় কনস্ট্যান্ট হবে। তার মানেটা কি? আমি এবার কয়েকটা কথা তোমাদেরকে এই সমানুপাতি ব্যস্তানুপাতি সহজে চেনার কিছু জিনিস ট্রিক আমি বলবো। ওকে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তার মানে আমরা কি দেখলাম, যে কোনো একটা গ্যাসের যদি চাপ আর গ্যাসের আয়তনকে গুণ করো, তার মান সবসময় একটা কনস্ট্যান্ট আসবে। ওকে, গ্যাসের টেম্পারেচার এন্ড মাস। ওকে, হ্যাঁ, তাহলে একটা সবসময় একটা কনস্ট্যান্ট একটা সংখ্যা পাবে। ওকে, ব্যাপারটা বোঝা গেল? এবার আমি দুটো জিনিস তোমাদের আগে লেখাচ্ছি, তারপর এক্সপ্লেন করছি। যদি যদি দেখো দুটো রাশির গুণফল কনস্ট্যান্ট, কি বললাম, যদি দেখো দুটো রাশির গুণফল কনস্ট্যান্ট, ধরো এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা রাশি, তাদের গুণফল কনস্ট্যান্ট, তার মানে চোখ বন্ধ করে বলতে পারবে যে রাশি দুটো একে অপরের সাথে ব্যস্তানুপাতে আছে। কি বললাম? যদি দেখো দুটো রাশির গুণফল কনস্ট্যান্ট, তার মানে জানবে রাশি দুটো একে অপরের সাথে ব্যস্তানুপাতে আছে, মানে একটা বাড়লে আর একটা অটোমেটিক কমবে। বোঝা গেছে না যায়নি? আর যদি দেখো কোথাও যে দুটো রাশির ভাগফল কনস্ট্যান্ট, যদি দেখো দুটো রাশির ভাগফল কনস্ট্যান্ট, তার মানে জানবে ওই রাশি দুটো পরস্পরের সাথে সমানুপাতে আছে। এই দুটো পয়েন্ট মাথার মধ্যে ঢুকিয়ে নাও। পুরো ফিজিক্সের কত জায়গায় এটা কাজে লাগবে আমি জানি না, প্রচুর জায়গায় আমি জানি অবশ্যই, মানে আমি বলতে চাইছি যে প্রচুর জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, বারবার বারবার এই জিনিসগুলো আসবে, সেগুলো মাথার মধ্যে একদম সারা জীবনের ট্যাটু করে নাও। যে যদি দুটো রাশির গুণফল কনস্ট্যান্ট হয়, তাহলে রাশি দুটির মধ্যে কিরকম সম্পর্ক? ব্যস্তানুপাতি। যদি দুটি রাশির মধ্যে গুণফল কনস্ট্যান্ট হয়, তাহলে রাশি দুটির মধ্যে কিরকম সম্পর্ক? ব্যস্তানুপাতি। আর যদি দুটি রাশির ভাগফল কনস্ট্যান্ট হয়, তার মানে দুটো রাশির মধ্যে কি ধরনের সম্পর্ক? সমানুপাতি। আচ্ছা, খুব সহজেই বুঝতে পারবে। ধরো আমাকে একটা জিনিস বলো যে 2 × 5 এই দুটোর গুণফল কত হয়? 10। এবার আমাকে বলো এই দুইটাকে কোনোভাবে কোনোভাবে বাড়িয়ে যদি আমি 5 করি, মানে আমি ডান দিককে 10ই রাখতে চাইছি, কনস্ট্যান্ট মানে কি ডান দিক চেঞ্জ হবে না, তাহলে আমাকে বাড়িয়ে, ধরো আমি দুইটাকে বাড়িয়ে কোনোভাবে 5 করলাম, তাহলে অবভিয়াসলি আমাকে দেখো 5টাকে কমিয়ে 2 করতে হচ্ছে, তবেই ডান দিক কনস্ট্যান্ট থাকছে। তার মানে কি এরা গুণফল কনস্ট্যান্ট ছিল, গুণফল 10ই আছে। এবার একটাকে যে আমি কমালাম বাড়ালাম, অন্যটাকে আমাকে অটোমেটিক কমাতে হচ্ছে। একটাকে যেই আমি বাড়ালাম বাড়ালাম 5 থেকে 2 থেকে 5 করেছি, অটোমেটিক 5 থেকে আমাকে 2 করতে হলো। বোঝাতে পেরেছি? মিলছে তাহলে? তাহলে আমরা দেখলাম যদি দুটো রাশির মধ্যে গুণফল কনস্ট্যান্ট হয়, রাশি দুটি অলওয়েজ ব্যস্তানুপাতে থাকবে। যদি দুটি রাশির মধ্যে ভাগফল কনস্ট্যান্ট হয় দুটি রাশির, তাহলে তারা অবশ্যই সবসময় সমানুপাতে থাকবে। তুমি নিজেও পড়েছো, দেখো m × v = কনস্ট্যান্ট। এখানে আমরা কি দেখেছিলাম? যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে বস্তুর ভর যদি কোনোভাবে বেড়ে যায়, বেগ অটোমেটিক কমে যাবে, বেগ যদি কোনোভাবে বেড়ে যায়, ভর অটোমেটিক কমে যাবে। মনে আসছে? পড়ে এসছে অলরেডি ভরবেগের সংরক্ষণ সূত্রে, ওটাও তো ছিল, ভর আর বেগের গুণফল কনস্ট্যান্ট ছিল। তার মানে কি কোনো বস্তুর বাইরে থেকে বল প্রয়োগ না হলে ভর আর বেগের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, তাই না? ক্লিয়ার হয়েছে? এই পয়েন্টটুকু মাথায় ঢুকেছে না ঢুকেনি বলো? তাহলে আমরা দেখলাম একটা গ্যাসের যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, দেন ওই গ্যাসের চাপ আর আয়তনের গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এটাই হলো কার ল? এটাই হলো বয়েলের সূত্র। যে কোনো গ্যাসের যদি উষ্ণতা কনস্ট্যান্ট থাকে, তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে ব্যস্ত সম্পর্ক দেখা যায়, একটা বাড়লে আর একটা কমবে। ওকে গুড, বা একটা কমলে আর একটা বাড়ে। ওকে, চলো এবার এখানে আরো কিছু জিনিস বলার আছে, সেগুলো আমরা বুঝবো ডিটেলস। ওকে, এখানে আরো কয়েকটা জিনিস বলার আছে, সেগুলো আমরা ডিটেলসে বুঝবো। তার মানে আচ্ছা, কে এর ব্যাপারটা বলে দিই। কে হচ্ছে একটা ধ্রুবক, যার মান কার উপর নির্ভর করে? গ্যাসের ভর, গ্যাসের প্রকৃতি, কি ধরনের গ্যাস তার উপর, এবং উষ্ণতার উপর নির্ভরশীল। কে কি জিনিস সেটা অনেক পরে ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? এখন জাস্ট জেনে রাখো কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা গ্যাসের ভর, প্রকৃতি এবং উষ্ণতার উপর নির্ভর করে। কার উপর? গ্যাসের ভর কেমন, গ্যাসের প্রকৃতি কেমন, কি ধরনের গ্যাস, এক পরমাণু, দ্বিপরমাণু না কি, তার উপর নির্ভর করে, আর গ্যাসের উষ্ণতার উপর নির্ভর করে। এখন পর্যন্ত এইটুকুই জেনে রাখো। এবার আমাকে একটা জিনিস বলো, এই জিনিসটাকে আমরা একটু এক্সটেন্ড করছি। তার মানেটা কি? মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা গ্যাস ছিল, আমি এটা বলতে পারি কিনা পারি না তোমরা জাস্ট বলবে। আমার কাছে একটা গ্যাস ছিল, ধরো এটা একটা গ্যাস আছে, যে গ্যাসের চাপ হচ্ছে পিওন আর গ্যাসের আয়তন হচ্ছে ভিওন। কি বললাম? এটা আমার কাছে একটা গ্যাস আছে, ধরো যে গ্যাসের চাপ হচ্ছে পিওন, আয়তন হচ্ছে ভিওন।
একটু দাঁড়াও, কি ওয়েট। ধরো আমার কাছে একটা গ্যাস আছে, যে গ্যাসের চাপ হচ্ছে পিওন, আয়তন হচ্ছে ভিয়ন। এবার তুমি কি করলে, তাহলে এই গ্যাসের চাপ আর আয়তনের গুণফল কত? পিওন ভিয়ন। আচ্ছা এটুকু এখন থাক। এবার তুমি এই গ্যাসের চাপটা বাড়িয়ে করলে পি2। কি করলে? এই গ্যাসের চাপটাকে বাড়িয়ে তুমি করলে, মানে চাপ চেঞ্জ করে, এক কথায় বাড়িয়ে কমিয়ে না, চেঞ্জ করে করলে পি2। তাহলে স্বাভাবিকভাবে আয়তনটাও চেঞ্জ হয়ে যাবে, আয়তনটা হলো ধরো ভি2। আমরা একটু আগে দেখলাম চাপের যদি হেরফের করো তাহলে গ্যাসের আয়তনেরও পরিবর্তন হয়ে যাবে, তাই না? আবার এবার এবার কি করলে, আবার ধরো এই গ্যাসের চাপটাকে পরিবর্তন করে করলে পি3, আর আয়তন তাহলে অটোমেটিক পরিবর্তন হয়ে গেল কত? ভি3। বোঝা গেল? তাহলে এই অবস্থায় গ্যাসের চাপ আর আয়তনের গুণফল কত? পি1 ভি1, এখন পি2 ভি2, আর এই সময় পি3 ভি3। যদি গ্যাসের উষ্ণতা কনস্ট্যান্ট থাকে, বয়েলের লটা কি বোঝালো দেখো, এক্সপ্লেন করছি এক এক করে যে বয়েলের লটা আসলে কি বোঝাচ্ছে। তাহলে যদি গ্যাসের উষ্ণতা এই পুরো সিস্টেমের জন্য কনস্ট্যান্ট থাকে, মানে ধরো যখন এই গ্যাসের চাপ পিয়ন ছিল, আয়তন ভিয়ন ছিল, তখনও উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখানেও ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, এখানেও ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, মানে উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি। তাহলে উষ্ণতা যদি কনস্ট্যান্ট থাকে, এখন আমরা জানি যে বয়েলের সূত্র বলছে যে গ্যাসের উষ্ণতা কনস্ট্যান্ট থাকলে গ্যাসের চাপ আর আয়তনের গুণফল সবসময় কনস্ট্যান্ট হবে। তার মানে আমি বলতে পারি যে স্যার, তার মানে পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2 ইকুয়াল টু পি3 ভি3। তার মানেটা কি? মানেটা হচ্ছে এর গুণফলও যা, এর গুণফলও তা, এর গুণফলও তা। কনস্ট্যান্ট মানে কি? পরিবর্তন হয়নি। তাহলে এর গুণফল যদি কে হয়, এর গুণফল কে, এর গুণফল কে। তার মানে কি? তিনটে রাশি আসলে ইকুয়াল। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। বোঝা গেল? তার মানে এখান থেকে আমরা দুটো গ্যাসের জন্য যদি দেখি, তাহলে এখান থেকে ল পেয়ে গেলাম কি? পিওন ভিওন ইকুয়াল টু পি2 ভি2। আগে এটুকু বোঝো ভালো করে। আবার বলছি, ধরো একটা গ্যাস ছিল যার চাপ ছিল পিওন, আয়তন ছিল ভিওন, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এবার উষ্ণতা থেকে তুমি কনস্ট্যান্ট রেখে গ্যাসের চাপকে করলে পি2, আর আয়তনকে পরিবর্তন হয়ে হলো ভি2। আবার উষ্ণতা কনস্ট্যান্ট রেখে গ্যাসের চাপকে পরিবর্তন করে করলে পি3, আয়তন হলো ভি3। তাহলে এটা 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 তিনটা হচ্ছে ইকুয়াল। এই লটার মেন মিনিং হচ্ছে এটাই, যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে দেখতেই পাচ্ছ কি হচ্ছে আসলে। ধরো চাপকে তুমি বাড়িয়ে পি2 করেছো, আয়তন অটোমেটিক কমে হয়ে গেল ভি2। চাপকে বাড়িয়ে পি2 থেকে পি3 করেছো, আরো বাড়িয়েছো, তাহলে আয়তন আরো কমে হয়ে গেল ভি3। তাহলে এটাই হচ্ছে এই লয়ের কি মর্ম, সার মর্ম বলতে পারো। ওকে, এখানে লিখেছি দেখো যে গ্যাসের পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, অর্থাৎ উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ আয়তনের গুণফল ধ্রুবক। সুতরাং উষ্ণতা স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পি1 পি2 পি3 করা হলো, এবং আয়তন যথাক্রমে ভি1 ভি2 ভি3 হলো, মানে পিওন চাপ আয়তন ভিওন, পি2 চাপ আয়তন ভি2, আর পি3 চাপ আয়তন ভি3। তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা বলতে পারি পিওন ইকুয়াল টু পিওন ভিওন ইকুয়াল টু পি2 ভি2 ইকুয়াল টু পি3 ভি3 ইকুয়াল টু কনস্ট্যান্ট ধ্রুবক, মানে তিনটেই ওই সেম ধ্রুবকটার সাথে সমান, তিনটেই সেম ধ্রুবকটার সাথে সমান। এখান থেকে আমরা বয়েলের সূত্র পেয়ে গেলাম কি, যে পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, যেটা আমাদের ম্যাথ করার সময় ডাইরেক্টলি কাজে লাগবে, যেটা আমাদের ম্যাথ করার সময় ডাইরেক্টলি কাজে লাগবে। মানে একটা গ্যাসের উষ্ণতা কনস্ট্যান্ট রেখে যদি চাপকে পরিবর্তন করো বা আয়তনকে পরিবর্তন করো, তাহলে তাদের মধ্যে কি রিলেশন, সেটা আমরা অলরেডি বের করে দিলাম। সবাই একবার জানাও বুঝেছো কিনা। সবাই একবার জানাও বুঝতে পেরেছো কিনা। বয়লের সূত্র যতটুকু পড়ালাম বুঝেছো? এখনো কমপ্লিট হয়নি, মানে অনেক কিছু বলার আছে। আমি জাস্ট বেসিক জিজ্ঞেস করছি, বুঝতে পেরেছো যতটুকু বললাম? ক্লিয়ার সবার? ওকে, চলো তাহলে, আশা করি বুঝে নিয়েছো। এবার আমাকে তাহলে যদি বুঝে থাকো কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দাও। ধরো একটা গ্যাসের চাপ ছিল পি, আয়তন ছিল ভি। ওকে, মন দিয়ে শুনবে। একটা গ্যাসের চাপ ছিল পি, আয়তন ছিল ভি। এবার এই গ্যাসটার চাপকে তুমি বাড়িয়ে করলে 2p, মানে দ্বিগুণ করলে, তাহলে আয়তন কি হবে বলো? একটা কোশ্চেন করলাম, একটা গ্যাসের চাপ ছিল পি, আয়তন ছিল ভি। এবার এই গ্যাসের চাপটাকে বাড়িয়ে আমি 2p করলাম, দ্বিগুণ করে দিলাম, তাহলে আয়তন কি হবে? আয়তনের মান কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। চাপ পি ছিল, সেখান থেকে চাপ হয়েছে 2p, তাহলে আয়তন ভি ছিল, সেখান থেকে আয়তন কত হবে বলো, তাড়াতাড়ি বলো, মুখে মুখে অ্যান্সার দাও।
কমে যাবে তো ঠিক আছে, আরে টু ভি কেন লিখছো? আরে ব্যস্ত অনুপাতি তো, মানে একটা বাড়লে আর একটা কমবে। তো পি বেড়ে টু পি হলে আয়তন কি করে টু ভি হয়? মাথা মোটাগুলো সব। পি আর ভি এর মধ্যে ব্যস্ত অনুপাতি রিলেশন, তো কি বুঝলে তাহলে তুমি এতক্ষণ ধরে? আরে পি আর ভি এর মধ্যে রিলেশন তো ব্যস্ত অনুপাতি। তো পি যদি বেড়ে টু পি হয় তাহলে ভি বেড়ে কি করে টু ভি হয়? ছাগলগুলো সব। ভি বাই টু, গুড। যারা যারা ভি বাই টু বলেছো তারা ঠিক বলেছো। কত হবে? ভি বাই টু। যারা বুঝতে পারছো না, আরে না বোঝার কি আছে। চাপ যদি দ্বিগুণ বাড়ে আয়তন অর্ধেক হয়ে যাবে। বোঝো। দেখো, যখন গ্যাসের চাপ ছিল পি, আয়তন ছিল ভি, তখন এদের পিভির গুণফল কত ছিল? পিভি সমান একটা কনস্ট্যান্ট ধরো কিছু ছিল। এবার যখন চাপ কমে কমে পি হয়ে গেছে, টু পি হয়েছে, তো আয়তনকে এমন কিছু হতে হবে যাতে গুণফলটা এখনো পিভি থাকে। তাহলে চাপ যদি টু পি হয়, তাহলে আয়তন কত হলে এদের গুণফলটা পিভি থাকবে? টু ভি বাই টু। তাহলে এই টু টু কেটে গেল, তাহলে পিভি থাকলো। বোঝা গেছে? এটা না বোঝার কি আছে? এমন কঠিন আহামরি কি পেলে? এটা এমন কঠিন কি পেলে? আমি বললাম আগে গ্যাসের পিভির গুণফল কত একটা কনস্ট্যান্ট ছিল, মানে গ্যাসের চাপ আর আয়তনের গুণফল কত ছিল? পিভি। তো এটা কনস্ট্যান্ট মানে কি? মানে হচ্ছে চাপ যা ইচ্ছা বাড়ুক, আয়তন এমন ভাবে কমবে যাতে করে এদের গুণফলটা পিভি থাকে, তবেই তো কনস্ট্যান্ট বলতে পারবো। তাহলে চাপ বেড়ে যদি টু পি হয়, তাহলে ভির মান কত হতে হবে যাতে করে এদের গুণফল পিভি থাকে? ভি বাই টু। তাহলে টু টু কেটে গেল। তাহলে তাহলে যদি এবার আয়তন তিন গুণ হয়, আয়তন ধরো থ্রি পি হলো, তাহলে এই সরি চাপ, তাহলে আয়তন কত হবে? ভি বাই থ্রি হবে, যাতে করে এদের গুণফল পি পি বাই থ্রি থাকে, এই পিভি থাকে। বোঝা গেছে? তাহলে চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হয়ে যাবে। তাহলে যদি চাপ অর্ধেক করো, মানে একটা গ্যাস ধরো ছিল, একটা গ্যাস ছিল যার চাপ ছিল পি, আয়তন ছিল ভি। এবার এই গ্যাসের চাপকে কমিয়ে তুমি করলে পি বাই টু, তাহলে অটোমেটিক আয়তন বেড়ে হয়ে যাবে টু ভি, যাতে করে আগেও গুণফল, আগেও দেখো পি আর ভি এর গুণফল পিভি ছিল, এখনো যেন এই পি বাই টু ইন্টু টু ভি গুণফল পিভি থাকে, তবেই তো বলতে পারবো যে কনস্ট্যান্ট। ছাগল সব, মাথা মোটার দল। তাই আমি এই লাইনটা লিখেছি। এবার পরের লাইনটা কি? পরের লাইনটা লিখেছি যে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ যদি দ্বিগুণ করো তাহলে আয়তন অর্ধেক হয়ে যাবে, আর চাপ অর্ধেক করলে আয়তন দ্বিগুণ হয়ে যাবে। যেহেতু এরা একে অপরের ব্যস্তানুপাতি। আমি সব বুঝতে পারছিলাম, আমার শুধু খারাপ লাগছিল এটা তোমরা টু ভি কেন বলছিলে। আমি বারবার বললাম যে পি আর ভি এর মধ্যে ব্যস্তানুপাতি রিলেশন, আবার বললাম যে ব্যস্তানুপাতি মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে। তুমি অ্যাটলিস্ট কমবে এটা বলতে পারতে। এক্স্যাক্টলি ভ্যালু বলে দিচ্ছ, টু ভি করে ছাগলের মতো লাফাচ্ছ। সব ছাগলের দল। ওকে, যেমন এর একটা আমি এক্সপ্লেনেশন এখানে নিচে দেখিয়েছি খুব ভালো করে ছবি দিয়ে। এর একটা এক্সপ্লেনেশন দেখিয়েছি, যেটা একটু ভালো করে বোঝো। ওকে, দেখো, প্রথমে ধরো তোমার কাছে একটা গ্যাস ছিল। প্রথমে তোমার কাছে একটা গ্যাস ছিল, এটা একটা পাত্র, এটাকে বলা হয় পিস্টন, আগের দিনই বলেছি। আর এটা হচ্ছে গ্যাস রাখার একটা পাত্র। তো এই পাত্রের মধ্যে গ্যাসটা ছিল। তো গ্যাসটার আয়তন কত ছিল? 40 সেমি কিউব। গ্যাসের চাপ কত ছিল? পি। তাহলে আয়তন কত ছিল? 40 সেমি কিউব। গ্যাসের চাপ ছিল পি। এটা ধরো একটা ওজন বাটখারা, ঠিক আছে? যত দেবে তত চাপ বাড়বে, যত ওজন বাড়াবে তত কি হবে? পিস্টনটা বেশি পরিমাণে চাপ প্রয়োগ করবে না গ্যাসের উপর? পিস্টনটা বেশি পরিমাণে চাপ প্রয়োগ করবে। এবার তুমি কি করলে, এর উপর আগে একটা বাটখারা ছিল, এখন দুটো রেখে দিলে। তাহলে চাপ আগে যদি পি হতো, এখন কত হবে? টু পি হবে। দেখো দ্বিগুণ হয়ে গেল, ওজনটা দ্বিগুণ হয়ে গেল, মানে চাপও দ্বিগুণ। তাহলে চাপ যখন দ্বিগুণ হয়ে গেল, আয়তন 40 সেমি থেকে কমে অটোমেটিক কত হয়ে গেল? 20 সেমি কিউব হয়ে গেল, তাই না? কেন? আমরা জানি যে চাপ যদি দ্বিগুণ হয় তাহলে আয়তন অর্ধেক হয়, চাপ যদি দ্বিগুণ হয় আয়তন অর্ধেক হয়। দেখো এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝালাম। তাহলে আয়তন দেখো অর্ধেক হয়ে গেল। আবার এখন 20 সেমি কিউব আছে, এখন 20 সেমি কিউব আছে। এবার তুমি কি করলে, এই চাপটাকে আবার দ্বিগুণ বাড়িয়ে দিলে, তার মানে কি আরো ওয়েট চাপালে। তাহলে এখন কত হয়ে গেল? 4 পি। দেখো পি এর দ্বিগুণ কত? টু পি। আর টু পির দ্বিগুণ কত? 4 পি। তাহলে এই চাপের দ্বিগুণ করলে 4 পি করলে, তাহলে চাপ যখনই তুমি 4 পি করে দিলে, এর আয়তন 20 থেকে কমে কত হয়ে গেল? 10 সেমি কিউব। এই ভিজুয়ালাইজেশনটা একদম মাথার মধ্যে ঢুকেছে, এই ভিজুয়ালাইজেশনটা মাথার মধ্যে ঢুকেছে। তাহলে গ্যাসের চাপ যখন বেশি ছিল, আয়তন কম ছিল, আয়তন 40 সেমি কিউব ছিল, পি ছিল। চাপটাকে বাড়িয়ে তুমি টুপি করলে, আয়তন সাথে সাথে কমে হয়ে গেল 20 সেমি কিউব। চাপটাকে আরো দ্বিগুণ বাড়ালে, টুপি থেকে 4 পি করলে, আয়তন হয়ে গেল 20 থেকে 10 সেমি কিউব। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝেছো? সবাই বুঝেছো না বুঝোনি?
গুড। আচ্ছা, এবার বয়েলের সূত্রে কে কে ধ্রুবক থাকে? একটা হচ্ছে উষ্ণতা, গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর, দুটো রাশি ধ্রুবক থাকে। দেখো ভর চেঞ্জ হলে না, আচ্ছা আমি ভরটা নিয়ে এখন বলতে পারছি না কারণ এটা বোঝানোর জিনিস, ঠিক আছে? ভরটা নিয়ে আমরা একটু পরে আসবো, জাস্ট এইটুকু মনে রাখবে, যদি কোনোভাবে গ্যাসের ভরের পরিবর্তন হয়ে যায় তাহলে বয়েলের সূত্র কিন্তু আর অ্যাপ্লিকেবল হবে না। মানে ধরো তুমি এতক্ষণ পরীক্ষা করছিলে যে 1 কেজি, আচ্ছা এগুলোর মানে না অনেকে বুঝতে পারে না, যে পরিবর্তন হয়ে যায় মানে স্যার কি জিনিস। আমি নিজের আমার প্রবলেম হতো 9-10 এগুলো নিয়ে অনেক, ঠিক আছে? কেউ বোঝাতো না, তার জন্য আমার প্রবলেম হয় বলে আমি তোমাদেরকে বলছি, আমার হতো। ধরো 1 কেজি ভরের একটা তোমার কাছে গ্যাস ছিল, এর জন্য তুমি পি আর ভি এর মধ্যে রিলেশন দেখছিলে, পি আর ভি এর মধ্যে রিলেশন দেখছিলে, যে পি আর ভি দেখছিলে যে পি বাড়লে ভি আয়তন সমান হারে কমছে, তাই না? ব্যস্তানুপাতি মানে সমান হারে কমছে। এবার তুমি কত এটা কত চাপের জন্য দেখলে, ধরো একটা পার্টিকুলার চাপ আর একটা পার্টিকুলার উষ্ণতা, ধরো 1 পাস্কেল চাপ আর 10 সেমি কিউব আয়তনের জন্য দেখলে। এবার তুমি নেক্সট টেম্পারেচার চাপ বা আয়তনে যখন দেখতে যাবে গ্যাসের সম্পর্ক, তখনও তোমাকে ভরটা 1 কেজি রাখতে হবে। এটা যদি চেঞ্জ হয়ে 2 কেজি হয়ে যায়, তখন কিন্তু আর এরা ব্যস্ত অনুপাতি থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে? সেটা কোনো সিওরিটি নেই। তাই তোমাকে যতবার তুমি এই পি আর ভি এর মধ্যে রিলেশন দেখতে যাবে, তোমাকে কি করতে হবে, একটা পার্টিকুলার উষ্ণতাতেই সেটাকে রাখতে হবে, পার্টিকুলার উষ্ণতাতেই সেটাকে রাখতে হবে। সুস্মিতা কি বলছো, আর একবার বলুন, কি আর একবার বলবো? বয়লের সূত্রে ধ্রুবক দুটো, তাই বললাম, এটা আর একবার বলার কি আছে? একটা হচ্ছে উষ্ণতার, একটা গ্যাসের ভর, একটা গ্যাসের উষ্ণতা আর একটা হচ্ছে গ্যাসের ভর। ওকে, চলো তাহলে এতটুকু নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই, তাই তো? কারো কোনো প্রবলেম নেই। অঙ্কটা কি এখানে আছে? ধরো, ওকে, আচ্ছা একটা অঙ্ক করাচ্ছি, ওকে, একটা ছোট্ট অঙ্ক করাচ্ছি। দেখো, ধরো তোমাকে বললো যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের একটা গ্যাসের এনটিপিতে আয়তন হচ্ছে 20 সেমি কিউব। আচ্ছা এখন অঙ্ক করাচ্ছি না, ছাড়ো ছাড়ো, একবারে অঙ্ক করাবো, এখন অঙ্ক করাতে গেলে আবার কনফিউজ হয়ে যাবে। ওকে, এবার চলো, এবার আমরা এই যে বয়েলের সূত্র এই যে পড়লাম, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, এর রিলেটেড পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, এর রিলেটেড যতগুলো গ্রাফ আছে সেই জিনিসগুলো এখন দেখব। তার মানে পি ভি এর মধ্যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, পি ভি এর মধ্যে তো আমরা রিলেশন দেখলাম, এবার দেখব পি আর ভি এর মধ্যে গ্রাফ। ওকে, যে গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে গ্রাফগুলো কেমন হয়, গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে গ্রাফ কেমন হয়, সেগুলো আমরা এখন আমাদের ক্লাসে দেখব। আচ্ছা, আমি যদি একটা জিনিস তোমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করি, যে বলো তো, যে গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কোন রাশিকে বোঝায়? কি বললাম? গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কোন রাশিকে বোঝায়, কেউ বলতে পারবে? গ্যাসের চাপ আয়তনের গুণফল কোন রাশিকে বোঝায়? এই যে আমি গ্রাফগুলো আঁকবো, গ্রাফে কি বলবো, যে পি আর ভি, পি আর ভি এর মধ্যে গ্রাফ আঁকছি। তো পি আগে এটুকু বলে দিই, আচ্ছা পি আর ভি এর মধ্যে গ্রাফ আঁকছি মানে কি, তার মানে একটা অক্ষে পি থাকবে একটা অক্ষে ভি থাকবে, হ্যাঁ কি না? একটা অক্ষে পি থাকবে একটা অক্ষে ভি থাকবে। আমি ধরে নিলাম এক্স অক্ষ বরাবর পি আছে আর ওয়াই অক্ষ বরাবর ভি আছে, তাই তো? পিভি, তবে তো আমরা পিভি গ্রাফ বলবো। তাহলে এবার ধরো আমি যে লেখচিত্রটা পেলাম, সাপোজ আমি এরকম একটা লেখচিত্র পেলাম, তাহলে এর মধ্যবর্তী ক্ষেত্রফলটা আমাদেরকে কি বোঝাবে? এটা ধরো লেখচিত্র, তাহলে এর 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 আন্ডারে তো একটা ক্ষেত্রফল আছে। আমরা যখন পড়েছিলাম যে ধরো বেগ আর সময়ের মধ্যে গ্রাফ পড়েছিলাম, বেগ আর সময়ের মধ্যে গ্রাফ পড়েছিলাম, দেন গ্রাফটা ধরো সাপোজ এরকম এসেছিল, তাহলে এর মধ্যবর্তী ক্ষেত্রফল কি বুঝিয়েছিল? এর মধ্যবর্তী ক্ষেত্রফল কি বুঝিয়েছিল, কোন রাশিকে বুঝিয়েছিল? আরে স্কেলার ভেক্টরের কথা বলছি না ছাগলগুলো, বলছি কোন রাশি, রাশিটার নাম কি? পি আর ভি এর গুণফল, আরে এর ক্ষেত্রফল মানে কি? মানেই তো যে পি আর ভি এর গুণফল, আমি বলেছিলাম না মোশন পড়ানোর সময়? আরে যেমন ভি আর টি এর গুণফল যখন আমরা দেখেছিলাম, তাহলে এর ক্ষেত্রফলটাকে আমরা কি বলেছিলাম, অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল টু ভিটি। আরে ধ্রুবক রাশি, ধ্রুবক রাশি, সে তো ধ্রুবক রাশি, আমিও জানি, রাশিটার নাম কি? মাথা মোটা গুলো বুঝতেই পারি না। ধ্রুবক তো আমিও জানি, আমি বলছি রাশিটা কি, রাশিটা কি? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করা বাদ দাও। আমি তোমাদেরকে পাশে এক্সপ্লেনেশন এক্সাম্পল দিচ্ছি, যে যখন আমরা মোশন চ্যাপ্টার পড়ি, তখন গ্যাসের যখন সরি বস্তুর বেগ আর সময়ের মধ্যে আমরা লেখচিত্র ড্র করি, সেই লেখচিত্রের ক্ষেত্রফলটা কি বোঝাতো, কোন রাশিকে বোঝাতো?
কে বলছে ভেক্টর রাশি, কে বলছে স্কেলার রাশি। তো বেগ আর সময়ের যে গ্রাফটা, সেটার ক্ষেত্রফল কাকে বোঝাতো? অতিক্রান্ত দূরত্ব। তো সেম ভাবে গ্যাসের চাপ আর আয়তন, এ দুটো তো রাশি, তাহলে এদের ক্ষেত্রফল তো কাউকে বোঝাবে, সে কাকে বোঝাবে সেটা বলছি। এই দুটোর গুণফল, পি আর ভি এর গুণফল মানে কি? তাদের মধ্যবর্তী ক্ষেত্রফল, ওই গ্রাফের ক্ষেত্রফল, যেভাবে ওখানে অতিক্রান্ত দূরত্ব পেয়েছিলাম। তাহলে পি আর ভি কে যদি গুণ করো তাহলে কি পাবো? পি মানে কি? তুমি বলবে স্যার চাপ। ভি মানে কি স্যার? ভি মানে স্যার আয়তন। তো চাপ মানে কি স্যার? বল বাই ক্ষেত্রফল। আয়তন মানে কি স্যার? ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কোয়ার, দৈর্ঘ্যের স্কোয়ার। আর আয়তন মানে স্যার দৈর্ঘ্যের কিউব। তাহলে স্কোয়ার দিয়ে কিউবকে কেটে দিলাম, তাহলে স্যার পড়ে থাকলো বল ইন্টু দৈর্ঘ্য। বল ইন্টু দৈর্ঘ্য বা সরণ। স্যার বলকে সরণ দিয়ে বা দৈর্ঘ্য দিয়ে গুণ করলে আমরা কি পাই স্যার? কার্য পাই। বলকে সরণ দিয়ে গুণ করলে আমরা কি পাই স্যার? কার্য পাই। এগুলো আমরা ডিটেলস আবার পড়বো, এখন জাস্ট বলে দিলাম। তোমাদের অনেকবার কোশ্চেনে থাকে যে গ্যাসের পিভি লেখচিত্রের ক্ষেত্রফল কোন রাশিকে বোঝায়? কার্যকে বোঝায়, শক্তিকে বোঝায়। ভাঙলেই তো দেখতে পাবে। চাপ মানে বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কোয়ার, আর আয়তন মানে দৈর্ঘ্যের কিউব। তাহলে দৈর্ঘ্যের স্কোয়ার দিয়ে দৈর্ঘ্যের কিউবকে বাদ দিয়ে দাও, তাহলে একটা দৈর্ঘ্য পড়ে থাকলো। তাহলে বল ইন্টু দৈর্ঘ্য মানে কি? আমরা জানি এফ এস মানে তো কার্য, এফ এস মানে তো কার্য। তা না করে সেই মাথা মোটার মতো কি তখন থেকে স্কেলার, ভেক্টর, ছাগল, গরু বলে চলে যাচ্ছে। আমি ওদেরকে এক্সাম্পল দিচ্ছি যে ভি আর টি এর গুণফল যেভাবে আমাদেরকে বেগ সরণ লেখচিত্রের, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্ব বোঝায়, সেম ভাবে গ্যাসের চাপ আর আয়তনের ক্ষেত্রফল কোন রাশিকে বোঝাবে? কাকে বোঝাবে? কার্যকে বোঝাবে। বোঝা গেছে? এবার আমরা গ্রাফগুলো এক এক করে দেখবো, পিভির মধ্যে সম্পর্ক আমরা এক এক করে দেখবো। তাহলে আমরা রিলেশন কার কার মধ্যে দেখছি, কার কার মধ্যে গ্রাফ ড্র করার চেষ্টা করছি? পি ভার্সেস ভি এর গ্রাফ। এবার দেখো পি আর ভি এর মধ্যে অনেক রকম রিলেশন হয়, সরি অনেক রকম বলছি, পি আর ভি এর মধ্যে কি ধরনের রিলেশন হয়? তুমি বলবে ব্যস্তানুপাতি। তার মানে স্যার পি ভ্যারিজিয়াস অন বাই ভি, এটা হচ্ছে পি আর ভি এর মধ্যে রিলেশন, মানে এদের মধ্যে গ্রাফ ড্র করতে হবে। আমি তোমাদেরকে গ্রাফ করানোর সময় ছোট ছোট কয়েকটা কথা বলেছিলাম যে যদি কোনো গ্রাফ সমানুপাতি হয় নর্মাল, তাহলে সব সময় গ্রাফটা হয় মূলবিন্দুগামী। কেন এক্সপ্লেন করেছিলাম? আমরা দেখেছিলাম এই গ্রাফটা আমরা যদি স্টাডি করি তাহলে খুব সহজেই দেখতে পাবো। এই গ্রাফে যখন এখানে আছি, এই রাশিটা বাড়লে এই রাশিটাও বাড়ছে, যদি আরেকটু সামনে যাচ্ছি তাহলে এই রাশিটা বাড়লেও এই রাশিটা বাড়ছে, আরেকটু সামনে যাচ্ছি তাহলে এক্স অক্ষে যে রাশিটা আছে সেটা বাড়লে ওয়াই অক্ষের রাশিটাও বাড়ছে। তার মানে আমরা এই ধরনের গ্রাফের নেচারকে কি বলেছিলাম? এটা হচ্ছে সমানুপাতি লেখচিত্রের গ্রাফ। যত ইকুয়েশন সমানুপাতি হবে তাদের গ্রাফ হবে কেমন? এরকম মূলবিন্দুগামী। যদি মানে বাকি কোনো কিছু চেঞ্জ না করো সেগুলো আলাদা জিনিস। সেম ভাবে যদি কোনো রাশির মধ্যে ব্যস্তানুপাতি সম্পর্ক থাকে, দুটো রাশির মধ্যে ব্যস্তানুপাতি সম্পর্ক থাকে, তাহলে অলওয়েজ মনে রাখবে ব্যস্তানুপাতির সম্পর্কের গ্রাফ হয় কেমন, দেখাচ্ছি। তারপর কেন এমন হয় সেটা বলছি। ওকে, আগে দেখাই। দেখো ব্যস্তানুপাতি লেখচিত্রের গ্রাফ হয় সব সময় এইভাবে, এইরকম। এটা হচ্ছে ব্যস্তানুপাতি লেখচিত্রের গ্রাফ। বোঝা গেছে? এটা হচ্ছে ব্যস্তানুপাতি লেখচিত্রের গ্রাফ। তাহলে পি আর ভি এর মধ্যে কি ধরনের রিলেশন? ব্যস্তানুপাতি। তাহলে স্যার তাদের গ্রাফও কেমন হবে? এটাই হলো স্যার পি আর ভি এর মধ্যে রিলেশনের গ্রাফ। আচ্ছা, এখন তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে স্যার কেন এটা ব্যস্তানুপাতি লেখচিত্রের গ্রাফ? এরকমই কেন হয়? আর এরকম হলে যে সেটা ব্যস্তানুপাতি সম্পর্কে কিভাবে জাস্টিফাইড করছে, কিভাবে বোঝাচ্ছে যে হ্যাঁ স্যার এটা ব্যস্তানুপাতির গ্রাফ, সেটা আমরা এখন দেখবো। ওকে চলো। আচ্ছা, আমি আগেই গ্রাফ স্টাডি করা শিখিয়েছি, যারা ওই ক্লাসগুলো করনি অবশ্যই অবভিয়াসলি করে আসবে, তারপর গ্রাফ বুঝতে পারবে। আমি এখন আবার এক্সপ্লেন করব না, স্টাডি করা জাস্ট বলবো। ওকে দেখো কি বলেছিলাম। তাহলে পি আর ভি এর মধ্যে আমি কি দেখতে চাইছি? গ্রাফ দেখতে চাইছি। তুমি একটা জিনিস দেখো, ধরো এই পয়েন্টে গ্রাফটাকে স্টাডি করো। একদম আমি তিনটে পয়েন্ট নিচ্ছি, এ পয়েন্ট, তিনটে পয়েন্টে গ্রাফকে স্টাডি করে অ্যান্সার পেয়ে যাবে, যেটা ঠিক বলছি না ভুল বলছি। সি পয়েন্ট, এই তিনটে পয়েন্ট ধরো। আচ্ছা, আমাকে এ পয়েন্টে যখন গ্রাফটা স্টাডি করবে তখন প্রেসারের মান কত? তাহলে এই পয়েন্ট থেকে প্রেসারের উপর লম্ব টানো, তাহলে এইটুকু হলো প্রেসারের মান। হ্যাঁ কি না একমত সবাই? আমি এটাকে ধরলাম, সাপোজ ধরো পি অন, এটা 1 নম্বর পয়েন্ট বলছি, এটা 2 নম্বর, যাতে তোমাদের বুঝতে সুবিধা, এটা 3 নম্বর পয়েন্ট। তাহলে এই পয়েন্টে চাপের যে মান, এই পয়েন্টে চাপের যে মান গ্যাসের, তার মান কত? পি অন ধরলাম, এতটুকু শুধু, জাস্ট এইটুকু। এটুকু নিয়ে কারো ডাউট নেই। সেই সময় আয়তনের মান কত স্যার? তুমি বলবে স্যার আয়তনের মান হচ্ছে স্যার এতটুকু। গ্যাসের আয়তন স্যার ভি ওয়ান এতটা। এটুকু নিয়ে কারো আপত্তি আছে? এটুকু নিয়ে কারো আপত্তি আছে? তুমি বলবে স্যার এটা হচ্ছে আয়তনের মান। আমি এখানে ভিটা উপরে লিখছি যাতে আমাদেরকে দেখাতে সুবিধা হয়। একদম একবার বোঝাবো, সারা জীবন যাতে মনে থাকে। দেখো ভালো করে শুনবে। ওকে, তাহলে স্যার আয়তন
আয়তন হচ্ছে এটা স্যার, এখান থেকে এতটা হচ্ছে সেই সময় গ্যাসের আয়তন। একমত? এটা পুরোটাকে আমি V1 বলতে পারি। তাহলে গ্যাসের গ্রাফ দেখো, এই পয়েন্টটা 1 নম্বর পয়েন্ট, তাহলে গ্যাসের চাপ যখন এইটুকু, গ্যাসের আয়তন হচ্ছে এতটা। এবার এবার তুমি চাপটাকে বাড়াচ্ছ, তুমি এই এই পয়েন্টে এসো, এই পয়েন্টে গ্রাফ বরাবর এসো, আস্তে আস্তে যখন এই পয়েন্টে পৌঁছলে তখন দেখো এখন চাপের মান কত। তুমি বলবে স্যার এখন চাপের মান হচ্ছে এখান থেকে এতটা। একমত? এখান থেকে এতটা, মানে এটা হচ্ছে স্যার চাপের মান 2 নম্বর পয়েন্ট। তাহলে 2 নম্বর পয়েন্টে চাপ কত স্যার? P2 এতটা। তাহলে চাপ বাড়লো না কমলো? আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, তোমাকে এইভাবে ভিজুয়ালি গ্রাফ কেউ কোনোদিন শেখায়নি, শেখাবে না জীবনে। সো প্লিজ ইটস মাই রিকোয়েস্ট, 5 মিনিট মনোযোগ দিয়ে গ্রাফগুলো শেখো, জীবনে ভুলবে না। একবার যদি ভালো করে বুঝে নাও। তাহলে কি বললাম? চাপের মান এখন কতটুকু হলো? আগে ছিল এইটুকু, ধরো এক পাস্কেল ছিল, এবার বেড়ে ধরো হলো 3 পাস্কেল। তাহলে দেখতে পাচ্ছ চাপটা এইটুকু আগে ছিল, এখন বেড়ে হলো এতটা। তার মানে চাপের মান বাড়ছে। তোমরা কি মাথা মোটা? আমি কোথায় লিখেছি যে চাপ কমছে আয়তন বাড়ছে? আমি লিখেছি? আমি তো দেখাচ্ছি চাপ বাড়ছে। চাপের মান এতটা ছিল, এখন বেড়ে এতটা হলো। আগে থেকে অ্যান্সার দিচ্ছ কেন? আগে দেখো কি হচ্ছে। ওকে, বোঝো, তোমাদেরকে কমেন্ট করতে বলিনি এখন, আমি যখন জিজ্ঞেস করবো তখন কমেন্ট করবো, অযথা কমেন্ট করবে না। তাহলে কি হলো? এটা হলো চাপ বেড়ে হলো P1 থেকে P2। একমত? আচ্ছা, এই পয়েন্টটা আয়তনের মান কত দেখো তো। তুমি বলবে স্যার এই পয়েন্টটা আয়তনের মান হচ্ছে না এতটা। তাহলে আয়তন অক্ষের উপর লম্ব টানো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি তো শিখিয়েছি স্টাডি করা, যার ভ্যালু জিজ্ঞেস করবে সে অক্ষের উপর লম্ব। তাহলে এই পয়েন্ট থেকে আয়তন অক্ষের উপর লম্ব টানো, তার মানে স্যার আয়তনের মান হচ্ছে এখন এতটুকু। তাহলে এটা হলো স্যার V2। তাহলে দেখো আগে আয়তন কতটা বেশি ছিল যখন চাপ কম ছিল, যেই চাপটা বেড়ে এতটা হলো আয়তন সাথে সাথে কমে গেল সমান হারে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? তাহলে চাপ বাড়লো, আয়তন দেখো কমে গেল। এইভাবে ভিজুয়ালি তোমাকে আমি কেউ দেখাবে না, আবারও বলছি চ্যালেঞ্জ নিয়ে, ঠিক আছে? আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, কেউ তোমাকে বোঝাবে না। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে এসো। 3 নম্বর পয়েন্টে যদি চাপের মান দেখো, তাহলে কাকে কোন পয়েন্টে টাচ করছে? চাপকে এই অক্ষ, এই পয়েন্টে। চাপ অক্ষটাকে কোন পয়েন্টে টাচ করছে? এই পয়েন্টে। তাহলে চাপের মান কতটা এখন? চাপের মান হচ্ছে স্যার এখান থেকে এই পুরোটা হচ্ছে স্যার P3, পুরোটা স্যার P3। কারো আপত্তি আছে? তার মানে চাপের মান কম ছিল, বাড়লো এই পয়েন্টে, গ্রাফ বরাবর যদি আরো যায় তাহলে এই পয়েন্টে চাপের মান আরো বাড়লো। তাহলে চাপের মান যখন এতটা, তখন আয়তনের মান আমরা কি করে পাবো? এখান থেকে আয়তন অক্ষের উপর লম্ব টানো। তো আয়তন অক্ষের উপর যদি লম্ব টানো, তাহলে কোন পয়েন্টটাকে টাচ করছে? দেখো আয়তন অক্ষের উপর লম্ব টানো, এই পয়েন্টকে টাচ করছে। তার মানে স্যার এখন আয়তন হয়ে গেল এইটুকু, মানে V3। বোঝা গেছে না যায়নি? এবার ভালো করে গ্রাফটাকে একবার স্টাডি করো। দেখো যখন যখন এই পয়েন্টে ছিল, 1 নম্বর পয়েন্ট আমি দিয়েছি, তাহলে সেই সময় চাপ কি করে পাবো? যে পয়েন্টে, যদি তোমাকে এই পয়েন্টে জিজ্ঞেস করে চাপ কি, এই পয়েন্ট থেকে চাপ অক্ষের উপর লম্ব। যদি এই পয়েন্টে আয়তন জিজ্ঞেস করে, আয়তন অক্ষের উপর লম্ব। যদি এই পয়েন্টে চাপ জিজ্ঞেস করে, চাপ অক্ষের উপর লম্ব। এই পয়েন্টে যদি আয়তন জিজ্ঞেস করে, আয়তন অক্ষের উপর লম্ব। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দিস কল্ড স্টাডি অফ গ্রাফ। গ্রাফকে কিভাবে স্টাডি করবো, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে আমি চাপের মান দেখলাম, এই একে টাচ করছে, তার মানে এটা 0, আর এটা হচ্ছে এখনকার ভ্যালু, তাহলে এতটাই তো চাপের ভ্যালু, তাই না? তাহলে এটা হলো P1। তারপর এই পয়েন্ট আয়তন কত? এতটা। তাহলে স্যার পুরো এইটুকু হচ্ছে আয়তন। একমত? এই পয়েন্টে এসে স্যার চাপের মান কি করে পাবো? চাপ অক্ষের উপর লম্ব, তার মানে এই পুরোটা হলো স্যার এখন চাপের মান। আচ্ছা, আয়তনের মান কি করে পাবো? আয়তন অক্ষের উপর লম্ব, তার মানে এটা হলো আয়তনের মান V2। তাহলে দেখতে পেলাম স্যার চাপটা বেড়ে যখন P1 থেকে P2 হলো, অটোমেটিক আয়তন কমে কি হয়ে গেলো? গ্রাফ অনুসারে এই গ্রাফটা বোঝাচ্ছে যে আয়তনটা কমে V2 হয়ে যাচ্ছে। আর P3 যখন হলো, আয়তন কমে দেখলাম স্যার চাপের মান আরো বেড়ে গেল, আয়তন কমে হয়ে গেল V3। তার মানে আমাকে এবার বলো, এই গ্রাফটা কি ব্যস্ত অনুপাতির নেচারকে শো করছে? এই নেচারটাকে ভেরিফাই করছে যে হ্যাঁ এটা ব্যস্তানুপাতিক গ্রাফ এইরকম হয়। বুঝেছো না বুঝো নাই? বুঝেছো না বুঝো নাই? পুরো গ্রাফটা ভালো করে বোঝা গেছে কিনা একবার আমাকে তাড়াতাড়ি জানো। 1 সেকেন্ডের মধ্যে, সরি 1 সেকেন্ডে টাইপ হবে না, 4 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে জানো। 5 সেকেন্ডের মধ্যে জানাও যে গ্যাসের এই যে গ্রাফ, যে গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক, পিভির মধ্যে গ্রাফ, পি আর ভি এর মধ্যে গ্রাফ এইরকম হয়, সেটা বোঝা গেছে না যায়নি? গ্রাফটা কার মধ্যে আঁকছি? পি আর ভি এর মধ্যে। আমরা জানি পি আর ভি এর মধ্যে রিলেশন কি, যে পি ভ্যারিজেজ 1/v হয়, তাই আমরা এরকম গ্রাফ আঁকলাম। কিন্তু গ্রাফটা কার মধ্যে? পি আর ভি। বোঝা গেছে ব্যস্তানুপাতিক গ্রাফ। কেন এটা ব্যস্তানুপাতিকে বোঝাচ্ছে? একদম ক্লিয়ার, জলের মতো। বুঝেছো? তাড়াতাড়ি বলো। ভালো লাগছে গ্রাফ? বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে? ওকে, তাহলে আমরা পি আর ভি এর মধ্যে গ্রাফ বুঝলাম। এবার এবার দেখো, এই পুরো গ্রাফটার জন্য উষ্ণতা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না?
এই পুরো গ্রাফটার জন্য যখন পিভির মধ্যে গ্রাফ, তাহলে পিভির মধ্যে গ্রাফ কেমন পেলাম? যদি সিম্পলিফাই ফর্মে লিখি তাহলে পি আর ভি এর মধ্যে গ্রাফ আমি পাচ্ছি স্যার এরকম ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে স্যার পি আর ভি এর মধ্যে গ্রাফ। এই সরি, নামগুলো তুমি দিতেই পারো। কিসের লিখছো? ক্লিয়ার স্যার, সত্যি আমি কোনোদিন এইভাবে বুঝিনি, আজ ক্লিয়ার হলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে কি পি আর ভি এর মধ্যে আমরা গ্রাফ পেলাম এরকম ব্যস্তানুপাতিক গ্রাফ। আচ্ছা, তো আমাকে বলো এই পুরো গ্রাফের জন্য উষ্ণতা কনস্ট্যান্ট না? এই পুরো গ্রাফের জন্য উষ্ণতা কনস্ট্যান্ট, একমত? কেন আমরা এটা বয়েলের ল করছি, বয়েলের সূত্র করছি, বয়েলের সূত্রের গ্রাফ দেখছি, মানে উষ্ণতা কনস্ট্যান্ট মানে কি? আমরা ধরো পার্টিকুলার একটা উষ্ণতায় গ্রাফটা দেখলাম, সাপোজ ধরো 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্রাফটা দেখলাম, সাপোজ ধরো 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্রাফটা দেখলাম। এবার এবার আমাকে একটা জিনিস বলো, যদি আচ্ছা এই গ্রাফটার নাম কি? আমি নামগুলো এখানে লিখছি না, আমি এই পেজে মেন পিডিএফ এ লিখে দিয়েছি। এই যে পি ভার্সেস ভি এর মধ্যে যে গ্রাফটা হয় তার নাম হচ্ছে সমপরাবৃত্তাকার। কি বললাম? পি ভার্সেস ভি এর মধ্যে যে গ্রাফটা হয় তার নাম হচ্ছে সমপরাবৃত্তাকার। ওকে, নামটা মনে রাখবে, এই নামটাকে কি বলা হয়? সমপরাবৃত্ত। এই নামটাকে কি বলা হয়? সমপরাবৃত্ত। নামগুলো মনে রাখবে, তোমাকে জিজ্ঞেস করবে পি আর ভি এর মধ্যে রিলেশন, সমপরাবৃত্ত, সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা, এইভাবে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তাহলে এই গ্রাফটাকে কি বলে? সমপরাবৃত্ত। এবার আমি যেটা জিজ্ঞেস করছি যে এই পুরো গ্রাফটা আমি একটা পার্টিকুলার উষ্ণতার জন্য দেখেছি, ধরো সাপোজ ধরে নিলাম 30 ডিগ্রি সেলসিয়াসে একটা গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে রিলেশন দেখলাম। এবার প্রত্যেকটা গ্যাস, পৃথিবীর প্রত্যেকটা গ্যাস তো 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে এমন কোনো মানে নেই। হ্যাঁ, এই পুরো গ্রাফ বরাবর একটা যখন আমি পার্টিকুলার উষ্ণতায় দেখছি, পুরো গ্রাফ বরাবর কোথাও উষ্ণতা কমা যাবে না, প্রত্যেকটা জায়গাতে 30 ডিগ্রি থাকতে হবে। তার মানে তো এমন না যে অন্য কোনো গ্যাসের উষ্ণতা 40 ডিগ্রি হতে পারে না। কনস্ট্যান্ট মানে কি? ওই পার্টিকুলার উষ্ণতায় যে গ্রাফটা পাচ্ছি সেটা পুরো বরাবর উষ্ণতাটা কনস্ট্যান্ট থাকবে। এবার আমি ধরো আলাদা আলাদা একটাই গ্যাস আমি এর তিনটা আলাদা আলাদা জন্য আমি গ্রাফ দেখছি, মানে ব্যাপারটা বোঝো। দেখো আমি এমন ভাবে জিনিসগুলোকে বোঝাচ্ছি যাতে তোমাদের মাথার মধ্যে ঢোকে, কারণ আমাকে যে কি পরিমাণ জ্বালাতো এই জিনিসগুলো, না তোমাদের আইডিয়া নেই, আমি ঠিক পেতাম না, আমাকে ওরকম ভাবে বোঝানোর কেউ ছিল না। সো আমার খুব অসুবিধা হতো, আমি চাই না তোমাদের মধ্যে ওইরকম কোনো প্রবলেম হোক। মন দিয়ে বুঝবে, ঠিক আছে? এই জায়গাটা খুব সুন্দরভাবে বুঝবে। কোনো ব্যাচে এভাবে বুঝিয়েছি কি জানি না, বাট তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, আমি ধরো প্রথমে গ্রাফটা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য দেখলাম। ওকে, কি দেখলাম? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য দেখলাম, তো আমি গ্রাফটা পেলাম। গ্রাফ তো এরকমই হবে, পি আর ভি এর মধ্যে গ্রাফ, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নেই। পি আর ভি এর মধ্যে গ্রাফ এরকমই হবে, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। এটা কার জন্য দেখলাম? ধরো 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য। এবার উষ্ণতাটা যার গ্যাসের বাড়িয়ে 30 ডিগ্রি করলাম, তার মানে কি 20 ডিগ্রি মানে এই পুরো গ্রাফ বরাবর উষ্ণতা 20 ডিগ্রি। তাই বলে ওই গ্যাসের উষ্ণতা আমি বাড়াতে পারবো না? অবভিয়াসলি পারবো, আমি বাড়িয়ে ধরো 30 ডিগ্রি করলাম। এবার 30 ডিগ্রির জন্য গ্রাফটা দেখছি, এখনো গ্রাফটা এরকমই হবে, এখনো রিলেশন কি? ব্যস্তানুপাতিক। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আগে পুরো গ্রাফ বরাবর উষ্ণতা 20 ডিগ্রি ছিল, কনস্ট্যান্ট ছিল, এখন পুরো গ্রাফ বরাবর উষ্ণতা 30 ডিগ্রি। এটাও তো কনস্ট্যান্টই না, এটাও তো কনস্ট্যান্ট 30 ডিগ্রি। আচ্ছা, তারপর আমরা সেম গ্রাফটাকে 40 ডিগ্রি উষ্ণতার জন্য দেখলাম। আমরা দেখলাম যে গ্রাফটা এর একই টাইপ গ্রাফ হলো, একটু দূরে হলো, জাস্ট তাই। এটা কেন দূরে হচ্ছে সেটা বোঝাচ্ছি, ওটা বোঝানোর জন্য এত ঝামেলা করছি, ঠিক আছে? এবার ধরো সেম একই গ্রাফ, একই গ্যাসের দেখছি, জাস্ট উষ্ণতা চেঞ্জ করে 40 ডিগ্রি কনস্ট্যান্ট, সেই সময় দেখছি যে সেম নেচার পাচ্ছি। হ্যাঁ স্যার, ব্যস্তানুপাতিক নেচারই পাচ্ছি। আচ্ছা, এবার এই তিনটে গ্রাফকে কম্বাইন করো, করলে কি পেলে? কি পেলে? এটা কার জন্য ছিল? 20 ডিগ্রি। এটা কার জন্য ছিল? 30 ডিগ্রি। এটা কার জন্য ছিল? 40 ডিগ্রি সেলসিয়াস। দেখো, ঠিক আছে, 30 ডিগ্রি, 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেম গ্যাস, তার জন্য আমরা তিনটে আলাদা আলাদা উষ্ণতায় গ্রাফ যদি দেখি তো একই তো পাবো। এই রেখা অনুসারে এই গ্রাফ বরাবর প্রত্যেকটা জায়গায় 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এই রেখা বরাবর 30 ডিগ্রি, এই রেখা বরাবর 40 ডিগ্রি। তাই একটা গ্যাসেরই যখন আলাদা আলাদা তিনটে উষ্ণতায় গ্রাফ দেখবে, একটা আলাদা আলাদা উষ্ণতায় গ্রাফ দেখবে, গ্রাফটা জাস্ট এই মূল বিন্দু থেকে দূরের দিকে শিফট করবে। উষ্ণতা যত বাড়বে গ্রাফটা শিফট করবে। কেন শিফট করবে সেটার কারণ আছে, আমি সেটা বোঝাচ্ছি। উষ্ণতা বাড়লে কেন, এখানে দেখো কম উষ্ণতা ছিল, এখানে আরো বেশি উষ্ণতা, এখানে আরো বেশি উষ্ণতা, গ্রাফটা একটু একটু করে শিফট করছে, সেটা আমি বোঝাবো। দেখো, কম্বাইন করার জায়গাটা বুঝলে, কম্বাইন করার জায়গাটা বুঝলে গ্রাফ তো
সেম গ্যাসের জন্যই দেখছো আলাদা আলাদা উষ্ণতায় দেখছো, পুরো গ্রাফ বরাবর সেম উষ্ণতা, কিন্তু এই যে তিনটে গ্রাফ ছিল, এই তিনটে গ্রাফ তো আলাদা আলাদা, তাই না? এই তিনটে গ্রাফ, এটা 40 ডিগ্রির জন্য, এটা 30 ডিগ্রির জন্য, এটা 20 ডিগ্রির জন্য। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার 40 ডিগ্রি উষ্ণতা বাড়ালে গ্রাফটা দূরে কেন বেশি সরে গেল, সেটা আমি আসছি একটু পর, সেটা আমি বোঝাচ্ছি। এবার জাস্ট এটা আমি বলছি যে পিভি লেখচিত্র তিনটে আলাদা আলাদা উষ্ণতার জন্য যদি দেখি, তাহলে গ্রাফটা এরকম হবে, T1 T2 T3। আর T1 T2 T3 এর মধ্যে কে বড় হবে কে ছোট হবে? দেখো T1 সব থেকে ছোট হবে, যেহেতু এর ভিতরের কাছের দিকে আছে। T2 আরো বড় হবে, T3 আরো বড় হবে। বোঝা গেল? T3 সব থেকে বড়। এবার তুমি আমাকে এটা জিজ্ঞেস করতেই পারো, এটুকু বুঝেছো যে তিনটে আলাদা আলাদা উষ্ণতা, তিনটে কেন, চারটে, 1000টা, 12,000টা, 14,000, তুমি যত ইচ্ছা দেখতে পারো আলাদা আলাদা উষ্ণতার জন্য। গ্রাফ জাস্ট পিছনে বা সামনে শিফট করবে। যদি যদি উষ্ণতা বেশি হয় তাহলে আরো দূরে শিফট করবে, যদি উষ্ণতা কম হয় আরো কাছে শিফট করবে, এটুকু পার্থক্য। তাহলে আমি এখান থেকে তোমাকে যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে ধরো একটা গ্রাফ দিয়ে দিলাম, গ্যাসের পি ভার্সেস ভি এর গ্রাফ দিলাম, তিনটে লেখচিত্র দিলাম এরকম, দিয়ে বললাম এই উষ্ণতাটা T3, এই উষ্ণতাটা T2, এই উষ্ণতাটা T1, দিয়ে বললাম তাহলে কোন সম্পর্কটা সত্যি? T3 T2 T1 অপশন এ, T3 T2 T1 অপশন বি, T3 ইকুয়াল টু T2 ইকুয়াল টু T1 অপশন ডি, কোনোটি নয়। বলো কোনটা ঠিক হবে? কোশ্চেন বুঝতে পারছো? তাহলে তোমাকে এই কনসেপ্টটাও জানতে হবে যে উষ্ণতা কোনটা বেশি কোনটা কম, কোনটা কম উষ্ণতার গ্রাফ কোনটা বেশি উষ্ণতার গ্রাফ। তাহলে অপশন এ বি সি ডি কোনটা ঠিক? বুঝেছো? বুঝছো? ও বলো গো, কোনটা কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে? কোন কোনটা বেশি, কোন অ্যান্সারটা ঠিক? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, কোনটা ঠিক তাই বলো? তিনটে, একটা গ্যাসের পিভির গ্রাফ দেখেছি, T3 T2 আর T1 উষ্ণতায়। যদি T3, এই অপশনটা ঠিক, অপশনটা ঠিক না এই অপশনটা ঠিক, মানে এটা বোঝাচ্ছে T3 সব থেকে বেশি টেম্পারেচার, তার থেকে T2 কম, তার থেকে T1 কম। এটা বোঝাচ্ছে T3 সব থেকে কম, T2 আরো বেশি, T1 আরো বেশি। এটা বোঝাচ্ছে তিনটে সমান, আর অপশন হচ্ছে কোনোটি নয়। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। অপশন বি হবে রাইট অ্যান্সার। আমরা দেখলাম যে হ্যাঁ স্যার, যত মূলবিন্দু থেকে দূরে থাকবে সেটা হচ্ছে বেশি টেম্পারেচারের গ্রাফ, যত কাছে থাকবে সেটা কম টেম্পারেচারের গ্রাফ। তাহলে স্যার আমরা বলতেই পারি যে T1 হচ্ছে সব থেকে বেশি, T2 তার থেকে কম টেম্পারেচার, আর T3 সব থেকে কম টেম্পারেচার। তার মানে অপশন বি হলো স্যার রাইট অ্যান্সার। অপশন বি হলো স্যার রাইট অ্যান্সার। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট নেই। এবার তোমাদের যে কোশ্চেন সেটার অ্যান্সার দিচ্ছি। তাহলে এখানে সব থেকে বেশি উষ্ণতা কোনটা? T1। কোনটা বেশি? T1 বেশি। কেন T1 বেশি? কারণ আবার বলছি, আমরা এক্ষুনি বললাম না যে যত মূলবিন্দু, এই দেখো তোমাদের আগের লেখচিত্র দেখো, অনেকে কি করবে, অনেকে ভুল করে যে আচ্ছা T1 মানে তো সবসময় কম হবে, T2 বেশি হবে, না এরকম না। এটা আমি বলিনি। আমি বললাম মূলবিন্দু থেকে যেটা দূরে হবে তার টেম্পারেচার সব থেকে বেশি। তো মূলবিন্দু থেকে এখন কে দূরে আছে? T1 দূরে আছে, তাই T1 সব থেকে বেশি। তাহলে এই রিলেশনটা ঠিক। এটা কি বোঝাচ্ছে? যে T1 সব থেকে বেশি, T2 কম, T3 আরো কম। বোঝা গেছে? T1 হচ্ছে সর্বোচ্চ উষ্ণতা, T3 হচ্ছে সর্বনিম্ন উষ্ণতা। এবার তোমাদের কোশ্চেন হবে স্বাভাবিকভাবে যে স্যার আমি কি করে বুঝবো? এটা তো আপনি আমাদেরকে ট্রিক বললেন, মনে রাখা, যে মূলবিন্দু থেকে যে দূরে হবে এই ক্ষেত্রে সে বেশি হবে। এটা তো সে ট্রিক, বাট বাট হোয়াই? কেউ কোশ্চেন তো তুমি জিজ্ঞেস করবে আমাকে না, যে কিউ কেন ঠিক, কেন এটা ঠিক? এটা খুব সিম্পল কারণ। দেখো, আমরা তিনটে গ্রাফ দেখেছিলাম, একটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য পি ভার্সেস ভি এর গ্রাফ, একটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য পি ভার্সেস ভি এর গ্রাফ। আচ্ছা, এটা কি কেউ আছো যে বুঝতে পারোনি? এটা কেউ আছো যে বুঝতে পারোনি? আমি বললাম না যে মূল বিন্দু থেকে যে লেখচিত্রটা দূরে থাকবে, তো এখানে কে সব থেকে দূরে আছে? T1। তাহলে T1 সব থেকে বেশি।
তোমরা কনফিউজ কেন হচ্ছে জানো? তোমরা এটার সাথে মিলাতে যাচ্ছ, মুখস্থ করতে যাচ্ছ। আচ্ছা T1 আগে থাকে, T2 না, কে বলেছে তোমাকে T1 আগে থাকে? আমি যে কোনো টেম্পারেচার এখানে লিখে দিলাম, আমি T1 T2 না লিখে ধরো এরকম লিখছি। সাপোজ এটা T1 T3 না লিখে আমি তিনটা আলাদা আলাদা টেম্পারেচারের মান বলছি। এটা বললাম এক্স, এটা বললাম ওয়াই, এটা বললাম জেড। এবার কে বেশি হবে? এক্স ওয়াই জেড যদি বলি তাহলে কে বেশি হবে? তাহলে অবভিয়াসলি জেড বড় সব থেকে, তার থেকে ছোট হচ্ছে ওয়াই, তার থেকে ছোট এক্স। যে মূলবিন্দু থেকে যত দূরে থাকবে সে তত বড়। বোঝা গেল? এইভাবে। ওকে, চলো। তাহলে এবার আমরা কি দেখলাম, যে তিনটা আমরা লেখচিত্র, একটা 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য পি ভির মধ্যে সম্পর্ক দেখলাম, 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য, আর 40 ডিগ্রি সেলসিয়াসের জন্য। বোঝা গেল? 40 ডিগ্রি সেলসিয়াসের জন্য পি ভার্সেস ভি এর লেখচিত্র দেখলাম। ওকে, এবার আমাকে একটা জিনিস বলো, তোমরা ল না পড়লেও এটা তো জানো যে টেম্পারেচার, আগেই পড়িয়েছি, কোনো গ্যাসের যদি টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বেশি হয়, তাহলে সে গ্যাসের চাপ কি হয়? বেশি হয়। আগের ক্লাসে পড়িয়েছিলাম সংকোচনশীলতা প্রসারণশীলতা পড়ানোর সময়, যে একটা গ্যাসের যত টেম্পারেচার ইনক্রিজ করবে, গ্যাসের অণুগুলি তত বেশি ছোটাছুটি করবে, তত পাত্রের দেওয়ালে বেশি ধাক্কা মারবে, আর বেশি ধাক্কা মানে বেশি চাপ, বেশি ধাক্কা মানে বেশি চাপ। তার মানে এইটুকু তোমরা অলরেডি জানো ল না পড়লেও, যে কোনো গ্যাসের টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে অটোমেটিক গ্যাসের চাপ বাড়বে। তাহলে আমাকে একটা জিনিস বলো, আমি যদি এই লেখচিত্রটা আরেকবার ড্র করি, দেখো এই জায়গাগুলো না খুব ভাইটাল। একবার যদি একটা পয়েন্ট মিস করে যাও আর কোনোদিন বুঝতে পারবে না। ওর জন্য আমি এত টাইম নিয়ে ধরে ধরে বোঝাচ্ছি। টাইম লাগুক, নো ইস্যু, টাইমটা ম্যাটার করে না আমার কাছে, টাইম লাগুক। যে জিনিসটা শিখছো এমন ভাবে শেখো যাতে 1000 জনকে বোঝাতে পারো, ঠিক আছে? আমি তিনটে গ্যাসের আমি নর্মাল আঁকলাম। আচ্ছা, তাহলে এটা ধরো আমাদের ধরে নিলাম 30 ডিগ্রি 20 ডিগ্রির জন্য গ্রাফ ছিল, এটা 30 ডিগ্রির জন্য ছিল, আর এটা ধরো 40 ডিগ্রির জন্য গ্রাফ ছিল। ওকে, ওকে। আচ্ছা, তোমরা এইটুকু জানো যে টেম্পারেচার বেশি, চাপ বেশি, টেম্পারেচার বেশি, চাপ বেশি। তো এই গ্রাফটা কিসের গ্রাফ? ভি ভার্সেস পি এর গ্রাফ। আমাকে এখন বলো, এই তিনটে টেম্পারেচারের মধ্যে কে বেশি সেটা ইগনোর করো, সে কে বেশি সেটা জানো না তুমি। ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই তিনটে গ্রাফের মধ্যে কার চাপ বেশি, কার জন্য চাপ বেশি, তো কি করবে? গ্রাফের এন্ড পয়েন্টে গিয়ে চাপাক্ষের উপর একটা লম্ব টেনে দিলে চাপের মান পেয়ে যাবে। তাহলে এখান থেকে চাপের মান এতটুকু পেলে, এটা পেলে ধরো, তাহলে তুমি বললে স্যার এই গ্যাসটা এই 20 ডিগ্রি সেলসিয়াসের যে উষ্ণতা, তার জন্য স্যার, তার জন্য চাপের মান হলো এতটা, P20। P20 মানে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপের মান। ওকে, আর কিছু না। আচ্ছা, তারপর স্যার 30 ডিগ্রির জন্য যদি চাপ দেখি, তাহলে এই পয়েন্ট থেকে চাপের মান চাপ অক্ষের উপর লম্ব টানো, তাহলে স্যার এই এতটা হচ্ছে, স্যার এতটা হচ্ছে P30 জন্য চাপের মান। আর স্যার এখান থেকে এতটা, এতটা কেন স্যার? যে পয়েন্টে বলেছে সেই পয়েন্ট থেকে চাপ অক্ষের উপর লম্ব, চাপ অক্ষের উপর লম্ব টানো, কোন পয়েন্টকে টাচ করছে? এই পয়েন্টকে। তাহলে এতটা, এটা হচ্ছে স্যার P40 জন্য চাপের মান। মানে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে গ্রাফটা পাচ্ছে তার চাপের মান এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? এটুকু নিয়ে বুঝতে দেখো, আমাকে কোনো গ্রাফ থেকে, আমি এটা জানি 20 ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ, এটা 30 ডিগ্রি সেলসিয়াস, এটা 40 ডিগ্রি। এবার তিনটে পয়েন্ট আমাকে বলেছে কোন গ্রাফটার জন্য চাপের মান বেশি। তো তুমি কি করবে? যদি আমাকে জিজ্ঞেস করতে এর জন্য কোনটার জন্য আয়তনের মান বেশি, তখন আমি আয়তন অক্ষের উপর লম্ব টানতাম, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু চাপ অক্ষের, আমার চাপের সাথে আমি রিলেশন জানি যে টেম্পারেচার বেশি মানে চাপ বেশি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এর জন্য চাপের মান কতটুকু? এতটা। এই গ্রাফটার জন্য চাপের মান কতটুকু? 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের চাপ হচ্ছে এতটা। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের একদম এন্ড পয়েন্টের চাপ কত? তুমি যে কোনো পয়েন্টে দেখতে পারো, পার্টিকুলার একটা তুমি এই পয়েন্টে দেখতে পারো। ধরো একটা সরলরেখা টেনে নিলে, দিয়ে দেখলে এই পয়েন্টে চাপ কত, তুমি বললে এর জন্য কম, এর জন্য বেশি, আর এর জন্য 40 ডিগ্রির জন্য দেখো সব থেকে বেশি। ঝামেলায় যাবো না, আমি এন্ড পয়েন্টে দেখবো, ঠিক আছে? এন্ড পয়েন্টে দেখলে, এন্ড পয়েন্টে এর জন্য চাপ হচ্ছে এতটা, এর জন্য চাপ এতটা, আর এর জন্য চাপ হচ্ছে এতটা। তাহলে কোন চাপটা বেশি? তুমি বলবে স্যার 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে গ্রাফটা আছে, বা 40 ডিগ্রি, তুমি উষ্ণতার মান ধরো জানো না, ঠিক আছে, কোনটা বেশি তোমাকে জিজ্ঞেস করেছে, এক্স ওয়াই জেড, উষ্ণতার মান জানো না, তুমি বললে স্যার জেড, জেড উষ্ণতায় যে গ্রাফটা আছে তার জন্য চাপের মান সব থেকে বেশি। আর আমরা জানি স্যার চাপ বেশি মানে উষ্ণতাও বেশি, তার মানে স্যার জেড, জেড এর ভ্যালুটা হচ্ছে সব থেকে বেশি। তার মানে আমরা তাই করেছি গ্রাফটা আঁকার সময়, এটা 20, এটা 30, এটা 40, মানে স্যার, তার মানে এটা ঠিক যে মূলবিন্দু থেকে গ্রাফটা যত দূরে হবে তার উষ্ণতার মানটাও তত বেশি
কেন স্যার? তার জন্য চাপটা বেশি। বোঝা গেছে? তাহলে তোমাকে যদি গ্রাফ দিয়ে দেয়, তোমাকে সাপোজ এরকম একটা গ্রাফ দিয়ে দিল, র্যান্ডম একটা গ্রাফ দিয়ে দিল, ঠিক আছে? এরকম একটা গ্রাফ দিয়ে দিল, দিয়ে তুমি ধরো কিচ্ছু জানো না, তোমাকে ৩ টে গ্রাফ দিয়ে দিল। দিয়ে বলল দেখবে এরকম কোশ্চেন প্রচুর বই পেয়ে যাবে, ঠিক আছে? দিয়ে বলল এটা যদি পিভি গ্রাফ হয়, সরি পিভি উপরে ভি, পিভি যদি গ্রাফ হয়, দেন পিভি গ্রাফ যদি হয় তাহলে আমাকে বলো, আমি ৩ টে টেম্পারেচারের মান বলছি এ, বি, সি। তাহলে আমাকে বলো কোন টেম্পারেচারটা সব থেকে বেশি। তুমি কি করলে? তুমি চাপ অক্ষের উপর লম্ব টানলে, এইটুকু চাপের ভ্যালু, এর জন্য এতটা চাপের ভ্যালু, আর এর জন্য হচ্ছে এতটা চাপের ভ্যালু, মানে এতটা। তাহলে স্যার আমি বলতে দেখতে পাচ্ছি যে সি টেম্পারেচারের জন্য যে গ্রাফ, তার চাপ পিসি হচ্ছে স্যার ম্যাক্সিমাম, আর চাপ ম্যাক্সিমাম মানে এই চাপে উষ্ণতাটাও ম্যাক্সিমাম, অর্থাৎ স্যার টিসি হচ্ছে ম্যাক্সিমাম। টিসি মানে কি? সি। সি হচ্ছে স্যার ম্যাক্সিমাম। তার মানে এই গ্রাফ থেকে আমরা বলতে পারি সি হচ্ছে সব থেকে বেশি, বি হচ্ছে তার থেকে কম, আর এ হচ্ছে সব থেকে কম। সরি, লেখাটা উল্টো হয়ে গেল। এ হচ্ছে সব থেকে কম। কারো বুঝতে সমস্যা আছে? কারো বুঝতে প্রবলেম আছে? কারো বুঝতে সমস্যা আছে? তাহলে এই টাইপের কোশ্চেন সলভ করতে পারবে, প্রচুর বইয়ে পেয়ে যাবে, প্রচুর বইয়ে এই টাইপের কোশ্চেন পাবে। তাহলে আমরা আমাদের কোশ্চেন অনুসারে আমরা দেখলাম স্যার P40 হচ্ছে সব থেকে বেশি, P30 হচ্ছে তার থেকে কম, আর P20 হচ্ছে তার থেকে কম। P40 মানে 40°C উষ্ণতাতে চাপ, 30°C চাপ, 20°। তার মানে স্যার P40 যেহেতু সব থেকে বেশি, তার মানে স্যার 40°C যে গ্রাফ ওটা সব থেকে বেশি উষ্ণতার গ্রাফ, 30°টা আরো কম, 20°টা আরো কম। এখানে আমরা সংখ্যা নিয়েছি বলে এমনি বলে দিচ্ছি। সংখ্যা না নিয়ে, ধরো আমি এখানে সংখ্যা না নিয়ে 20-30 না নিয়ে আমি এরকম নিতাম যে এটা ধরেন স্যার T1, এটা T2, এটা T3। আমি একদম ভ্যালু নিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। এটা P1, এটা তাহলে স্যার হবে P2, আর এটা হবে স্যার P3। T3 টেম্পারেচারের জন্য উষ্ণতা P3। তার মানে স্যার যেহেতু আমরা দেখলাম P3 সব থেকে বেশি, P2 তার থেকে কম, আর P1 তার থেকেও কম, তার মানে স্যার আমাদের অ্যান্সার অনুসারে হবে টেম্পারেচার সব থেকে বেশি কোনটা হবে স্যার? সব থেকে বেশি হবে T3, তার থেকে কম হবে T2, তার থেকে কম হবে T1। দেখো এত এরকম ভাবে তোমাদেরকে কে পড়াবে বলো? আমি টাইম নিয়ে পড়াচ্ছি, সেটার মর্যাদা দাও। সেটা আমি মর্যাদা মানে এমন বলছি না আমাকে সম্মান করো প্রচুর একদম, মানে ওটা না। আমি বলতে চাইছি পড়ো, ভালো করে পড়ো। বোঝা গেল? কমেন্ট পড়ি কি লিখেছো। আপনাকে কি বলে ধন্যবাদ দেবো স্যার? থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ স্যার, এতদিন পরে অনেক সুন্দর করে বুঝলাম স্যার, অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে, থ্যাংক ইউ, দারুণ লাগছে, আবার থ্যাংক ইউ। ওকে, তাহলে গ্রাফটার নাম সমপরাবৃত্তাকার। আলাদা আলাদা টেম্পারেচারে গ্রাফ কেমন হবে, কোনটা বেশি টেম্পারেচার হবে, কোনটা কম টেম্পারেচার হবে, কোনটা, সেগুলো গ্রাফ থেকে আমরা কি করে এক্সপ্লেন করব, কি করে বুঝবো, সব কিছু বলে দিয়েছি। যাদের প্রবলেম হবে গ্রাফটা আরেকবার পড়ে নেবে, এই গ্রাফের জায়গাটা অ্যাটলিস্ট আরেকবার ভিডিও থেকে দেখে নেবে। ওকে, রিঙ্কু মাহাতা, অনেক সহজ লাগছে স্যার, থ্যাংক ইউ। সত্যি স্যার দারুণ লাগছে, জাস্ট সুপার সে উপর। ওকে, চলো তাহলে আমরা এই পি ভার্সেস ভি এর গ্রাফ দেখলাম। আচ্ছা, এবার সেকেন্ড যে এই বয়েলের সূত্রে আমাদেরকে আরেকটা গ্রাফ পড়তে হবে, আর দুটো। সেই গ্রাফটার নাম কি এবার হচ্ছে পি ভার্সেস 1/v এর গ্রাফ। দেখো মন দিয়ে বুঝো, কিন্তু আগে ছিল পি ভার্সেস ভি এর গ্রাফ, মানে পি এর সাথে ভি কিভাবে পরিবর্তন হয়। এবার কি গ্রাফ দেখবো? এবার দেখবো পি এর সাথে 1/v কেমন ভাবে পরিবর্তন হয়, মানে গ্যাসের। এবার কিন্তু ভি পরিবর্তন দেখছি না, এই চিহ্নটার নাম কিন্তু ব্যস্তানুপাতি না, এই চিহ্নটা ভার্সেস, মানে এর সাথে এর কি রিলেশন। তাহলে এবার কিসের গ্রাফ দেখবো? পি ভার্সেস 1/v। বারবার বারবার এগুলো তোমাকে পরীক্ষায় পড়বে। ওকে, এবার কি দেখবো? পি ভার্সেস 1/, গুলিয়ে ফেলবে না। অনেকে ভাববে স্যার পি আর 1/v তো ব্যস্তানুপাতি, তার মানে ওটাই গ্রাফ হবে। আরে পাগল, এবার ব্যস্তানুপাতি আমি লিখিনি, আমি লিখেছি পি এর সাথে একটা গ্যাসের 1/v কিভাবে পরিবর্তন হয়, মানে ভি এর উল্টো। বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? ওকে, গুড। যদি বুঝো তার মানে আমাকে বলো, যদি যদি এখান থেকে আমরা এটা বলি যে পি আর ভি এর মধ্যে ব্যস্তানুপাতি আছে, তাহলে মানে এটা না যে পি আর 1/v এর মধ্যে সমানুপাতি আছে। তার মানে কোনো গ্যাসের পি এর ভ্যালু যদি বাড়ে তাহলে 1/v এর ভ্যালু বাড়বে। ব্যাপারটা বোঝো, পি আর ভি এর মধ্যে যদি ব্যস্তানুপাতি রিলেশন হয়, তার মানেটা কি? তার মানে পি আর 1/v এর মধ্যে কি রিলেশন। আচ্ছা, এটাকে পুরোটাকে যদি একটা জিনিস ধরো, তার মানে পি আর 1/v সমানুপাতি দেখাচ্ছে না? 1/v জায়গায় ধরো, 1/v জায়গায় এক্স নাও, এক্স। তার মানে পি আর এক্স এর মধ্যে এখন রিলেশন কি? সমানুপাতি। তার মানে পি আর 1/v এর মধ্যে কি রিলেশন? সমানুপাতি। ভালো করে বুঝবে এই জায়গাটা, আবার বলছি, পি আর ভি এর মধ্যে রিলেশন ব্যস্তানুপাতি গ্যাসের, কিন্তু গ্যাসের পি আর 1/v এর মধ্যে রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতি। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি?
বুঝেছো? তার মানে পি আর ওয়ান বাই ভি এর মধ্যে কি সম্পর্ক? পি আর ওয়ান বাই ভি এর মধ্যে সরল সম্পর্ক। কারো বুঝতে প্রবলেম আছে? ওকে, এক মিনিট দাঁড়াও। তাহলে পি আর ভি এর মধ্যে কি, ওয়ান বাই ভি এর মধ্যে কি রিলেশন? সরল সম্পর্ক। এখন সরল সম্পর্কের গ্রাফ আঁকা আশা করি জানো সবাই। তাহলে এটা তোমাদেরকে আর বদার করবে? পারবে না? পারবে না সহজে? এর এর গ্রাফ আঁকতে পারবে না? এর গ্রাফ আঁকতে পারবে না? এর গ্রাফ কি জলের মতো সহজ, তাই না? তাহলে পি আর ওয়ান বাই ভি এর মধ্যে যদি আমাকে গ্রাফ আঁকতে বলে, আমরা জানি স্যার মূলবিন্দুগামী সরলরেখায় সমানুপাতিক গ্রাফ মানে স্যার কেমন হয়? মূলবিন্দুগামী সরলরেখা। তার মানে স্যার গ্রাফটা হবে এইরকম। গ্রাফটা হবে এরকম। তাহলে এদিকে হচ্ছে পি আর এদিকে হচ্ছে ওয়ান বাই ভি, নট ভি। আবার বলছি নট ভি, ওয়ান বাই ভি। ঠিক আছে? তাহলে পি আর ওয়ান বাই ভি এর মধ্যে রিলেশন আমরা পাইয়ে গেলাম। বোঝা গেছে? এতটুকু বুঝতে পেরেছো? গ্যাসের চ্যাপ্টার শুনে ভয় পেতাম, এখন আস্তে আস্তে আরে জল লাগবে। গ্যাসের অঙ্কের মতো সহজ অঙ্ক কিচ্ছু নেই। আমি এমন ভাবে বলে দেবো গ্যাসের অঙ্ক, দেখবে অ্যান্সার করবে, দেখবে অ্যান্সার করবে, কিচ্ছু নেই। জাস্ট শোনো আমার আমার ক্লাসগুলো, জাস্ট মন দিয়ে শোনো। তোমাদের কাজ হচ্ছে তোমার আমার ক্লাসগুলো মন দিয়ে শুনে সেগুলোকে একদম জলের মতো গুলে খেয়ে নাও। আচ্ছা, তাহলে সেম যদি এটা তো রিলেশন গেল মূলবিন্দুগামী সরলরেখা, ওকে। আচ্ছা, এগুলো তো ভালোভাবে ইন ডিটেলস এখানে লেখা আছে, ওকে। এবার আমাকে বলো, যদি যদি তাহলে পি আর ওয়ান বাই ভি এর মধ্যে রিলেশন, এদের গ্রাফ কেমন হয়? মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এটাকে যদি আমরা আলাদা আলাদা টেম্পারেচারের জন্য দেখতে চাই, এটা ধর একটা পার্টিকুলার টেম্পারেচার, এবার আমি সেম গ্যাস সবকিছু সেম রেখে জাস্ট অন্য একটা টেম্পারেচার জন্য গ্রাফটাকে দেখতে চাইছি। তাহলে ধরো যখন গ্রাফগুলো কেমন হলো, এরকম হলো। এটাও দেখো মূলবিন্দুগামী সরলরেখা, টেম্পারেচার আলাদা তাই গ্রাফটা ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। এটাও মূলবিন্দুগামী সরলরেখা। এবার আমাকে বলো, যদি এটা T3 টেম্পারেচার হয়, এটা T2 টেম্পারেচার হয়, সেম একই কনসেপ্ট লাগাবে, একইভাবে ভাববে। এটা যদি T2 টেম্পারেচার হয় আর এটা যদি T1 টেম্পারেচার হয়, তাহলে কোন টেম্পারেচারের মানটা সব থেকে বেশি? আবার বলছি, এটা যদি T3 টেম্পারেচারের জন্য পি ভার্সেস ওয়ান বাই ভি এর গ্রাফ, এটা T2 টেম্পারেচারের জন্য পি ভার্সেস ওয়ান বাই ভি এর গ্রাফ, আর এটা হচ্ছে T1 টেম্পারেচারের জন্য পি ভার্সেস ওয়ান বাই ভি এর গ্রাফ, তাহলে আমাকে বলো কোন টেম্পারেচারটার মান সব থেকে বেশি? আর তাহলে কম তো এমনি পারবে। এটা T1, এটা T1, এটা T2, এটা T3। তাহলে কোন টেম্পারেচারের জন্য, কোন টেম্পারেচারে তার বেশি? T3 বেশি, T2 বেশি, না T1 বেশি? বলো। সেম কনসেপ্ট কাজে লাগাও। এটা এটা হচ্ছে পি ভার্সেস ওয়ান বাই ভি এর গ্রাফ, কিন্তু আলাদা আলাদা তিনটে টেম্পারেচারের জন্য। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে সবাই? বুঝতে পেরেছো? তাহলে ভেরি গুড। এই তো দেখছো, এটা হচ্ছে মজা। দেখলে? কে বলে তোমরা তোমরা দুর্বল? তোমরা দুর্বল না, ঠিক আছে? তোমাদেরকে যারা পড়ায় তারা দুর্বল। বোঝালে কেন বুঝবে না বলো? এই তো বুঝালাম, কত সুন্দর অ্যান্সার দিয়ে দিচ্ছ। এক একটা গাধা তো থাকবেই, সে এক একজন হয়তো ভুলে অ্যান্সার দিয়ে দেবে, সেগুলো ইগনোর করতে হবে, কিছু করার নেই, ওরাও শিখে নেবে, চাপ নেই। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্সার দিতে পারছো। তার মানে দুর্বল তোমরা না, ঠিক আছে? তোমাদেরকে যারা পড়িয়েছে এতদিন বা পড়ায় তারা দুর্বল, তারা তোমাদেরকে ঠিকমতো শেখাতে পারেনি। ওকে, সেম কনসেপ্ট লাগাবো। তাহলে এন্ড পয়েন্টে যাবো, এন্ড পয়েন্টে যাবো, দিয়ে দেখবো কার জন্য টেম্পারেচার বেশি। তো আমরা যদি তিনটে টেম্পারেচারের উপর গ্রাফ ড্র করি, তাহলে স্যার অ্যান্সার পাইয়ে যাবো। ধরেন এর জন্য টেম্পারেচার প্রেসার কতটুকু স্যার? এটুকু হচ্ছে স্যার P1 বলতে পারি। ওকে স্যার, এর জন্য যদি আমি একটা গ্রাফ ড্র করি, মানে T2 টেম্পারেচারের জন্য প্রেসার কত স্যার? এতটা। তার মানে স্যার এটা হচ্ছে P2। আর স্যার যদি T3 টেম্পারেচারের জন্য একটা গ্রাফ ড্র করি, প্রেসারের গ্রাফ, তাহলে স্যার প্রেসারের মান, চাপের মান কতটা স্যার? এতটা। তার মানে এটা স্যার P3। বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে না যায় না? দাঁড়াও এটা মুছে দিই, এটা হচ্ছে পি, এখানে লিখে দিই এটা। আর এটা তাহলে একই রকম লাগবে দেখতে। এটা হলো স্যার P1। তাহলে স্যার আমরা চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি স্যার P3 হচ্ছে সব, এই P3 সব থেকে বড়, P2 তার থেকে ছোট, P1 তার থেকে ছোট। স্যার P3 এর সাথে কোন টেম্পারেচার অ্যাসোসিয়েটেড আছে? T3। তাহলে এটা সব থেকে বড়। P2 এর সাথে T2, তাহলে T2 আরো ছোট। আর P1 সব থেকে কম প্রেসার, তার মানে এটাও কম টেম্পারেচার, কম টেম্পারেচার। কত সহজ জিনিস না? এগুলো পরীক্ষায় পড়ে, ঠিক আছে? এরকম তোমাকে একটা গ্রাফ দিয়ে দিবে, তিনটে টেম্পারেচার বলে দিবে, তো বলবে কোন টেম্পারেচারটা বেশি। কিচ্ছু করার দরকার নেই, এন্ড পয়েন্ট থেকে ডাইরেক্ট গ্রাফ ড্র করবে। প্রেসার দেখবে, কার প্রেসার বেশি তার উষ্ণতা বেশি, যার প্রেসার বেশি তার উষ্ণতা বেশি। বোঝা গেছে না যায় না? বোঝা গেছে না যায় না?
ক্লিয়ার, একদম জলের মতো ক্লিয়ার। তাহলে আমরা কার কার গ্রাফ শিখলাম? একটা পি ভার্সেস ভি এর গ্রাফ শিখলাম, দেখলাম কেমন হয় সমপরাবৃত্তাকার। তারপর শিখলাম স্যার পি ভার্সেস 1/v এর গ্রাফ কেমন হয় স্যার, মূলবিন্দুগামী মূলবিন্দুগামী সরলরেখা। ওকে, ওকে। তারপর তারপর এবার দেখো, একটা জিনিস তোমরা রিয়েলাইজ করেছো, একটা জিনিস তোমরা রিয়েলাইজ করেছো কি আমি জানি না, বাট আমি তোমাদেরকে দেখে রিয়েলাইজ করেছি যে তোমরা আজ থেকে 2 মাস আগে 2 মাস আগে গ্রাফের কোশ্চেন দেখলে তোমাদের হাত পা বডি সব কাঁপতে শুরু করতো, তাই না? P1/V আর রিলেশনটা মানে বুঝলাম না, কি বলতে চাইলে আরেকবার বলো ব্রততী রয়। তুমি গ্রাফের ক্লাসগুলো না করলে এগুলো বুঝতে পারবে না গো বাবু, গ্রাফের ক্লাসগুলো আগে একবার দেখে এসো। আমি বলছি আমি বলছি একটা কোশ্চেন ভালো করে শোনো। যেটা বলছি যে আজ থেকে 2 মাস আগে তোমরা যখন গ্রাফের কোশ্চেন দেখতে তোমাদের হাত পা কাঁপতো, এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট যে এখন তোমরা গ্রাফের কোশ্চেন এত এনজয় করছো, মনে হচ্ছে স্যার। কেন বললাম আজকের জন্য আমি শুধু বললাম না, মোশন পড়ানোর পর আমি যে আগের ডাউট ক্লিয়ারিং ক্লাসে যখন ওই 5টা না 6টা গ্রাফের কোশ্চেন অ্যান্সার করিয়েছিলাম, প্রত্যেকে এত এনজয় করছিলেন না কোশ্চেনগুলো, আমার দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি এদেরকে কিছুটা হলেও কোনো জিনিস শেখাতে পেরেছি। সো দ্যাটস মাই অ্যাচিভমেন্ট। ওকে স্যার, আপনি কি করে পারেন বলুন তো এত, ও আচ্ছা সরি, আপনি কি করে পারেন বলুন তো এত ভালো করে বোঝাতে, এখানেই মুখস্থ হয়ে যায়। থ্যাংক ইউ সাগরিকা। বোঝা গেছে? সবার ক্লিয়ার? ওকে চলো, এবার আমরা আরেকটা গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে আরেক ধরনের রিলেশন আছে, সেটা হচ্ছে পিভি ভার্সেস ভি বা পিভি ভার্সেস পি। যেকোনো একটা শিখবো আর একটা অটোমেটিক হয়ে যাবে। কার গ্রাফ দেখবো? পিভি ভার্সেস ভি বা পিভি ভার্সেস পি। পিভি ভার্সেস ভি মানে কি? মানে ভি এর সাথে কার কার রিলেশন দেখছি? গ্যাসের আয়তনের সাথে গ্যাসের চাপ আয়তনের গুণফলের সম্পর্ক, বা গ্যাসের চাপ আয়তনের গুণফলের সাথে গ্যাসের চাপের সম্পর্ক। বোঝা গেল? দুটো একই রকম গ্রাফ হবে, একটা শিখলে আর একটা এমনি হয়ে যাবে। এবার অনেক আবার আবার ওটাই বোঝাতে হবে যে গ্রাফের মানে মানে কিছুই নাই, যে গ্যাসের চাপ আর আয়তনের গুণফল ছিল, তার সাথে গ্যাসের আয়তনের কি রিলেশন, মানে গ্যাসের আয়তন যদি পরিবর্তন হয় তাহলে গ্যাসের চাপ আয়তন কিভাবে পরিবর্তন হবে, এটাই বোঝাচ্ছে। আয়তন যদি পরিবর্তন হয় তাহলে গ্যাসের চাপ আয়তনের গুণফল কিভাবে পরিবর্তন হবে সেটাই। বোঝা গেল? স্যার পি ভার্সেস ওয়ান বাই, আরে এত 1/v এর রিলেশনটা একবার বলুন। পি ভার্সেস 1/v এর রিলেশন সমানুপাতি। পি ভার্সেস 1/v এর মধ্যে রিলেশন হচ্ছে সমানুপাতি। এই তো এতবার বললাম, একবার কেন 4-5 বার বললাম। পি আর 1/v এর মধ্যে কি ধরনের রিলেশন? পি আর 1/v মানে এটা পুরোটা একটা রাশি। তার মানে ব্যাপারটা এরকম না এক্স ভেরি যে ওয়াই এর মতো। এখন ভিটা আলাদাভাবে রাশি না, 1/v হচ্ছে পুরোটা একটা রাশি। বোঝা গেল? ওকে চলো, তাহলে আমরা দেখলাম পিভি ভার্সেস ভি এর গ্রাফ দেখবো। আচ্ছা, পিভি ভার্সেস ভি মানে কি বললাম? যে কোনো গ্যাসের আয়তন পরিবর্তন হলে গ্যাসের পিভির মান কিভাবে পরিবর্তন হবে, বা এটা কি বোঝাচ্ছে যে গ্যাসের চাপ পরিবর্তন হলে গ্যাসের পিভির গুণফল কিভাবে পরিবর্তন হবে। আচ্ছা, আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, আমরা বয়েলের ল অলরেডি পড়ে এলাম যে স্যার পিভির ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট হয়, পিভির ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট হয়, ওয়েদার পি বাড়ুক বা কমুক, ভি বাড়ুক বা কমুক। পি বাড়ুক বা কমুক, ভি বাড়ুক বা কমুক, ম্যাটার করে না, পিভির ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট। একমত সবাই? একমত সবাই, এতটুকুনি কারো ডাউট নেই? তার মানে স্যার ভি চেঞ্জ হোক না চেঞ্জ হোক আমার দেখার দরকার নেই, পিভির ভ্যালু কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট। পি চেঞ্জ হোক না চেঞ্জ হোক পিভির ভ্যালু কনস্ট্যান্ট। তার মানে স্যার গ্রাফ কেমন হবে? কেমন হবে স্যার? পি অক্ষের সমান্তরাল বা ভি অক্ষের সমান্তরাল। যদি আমরা পিভি ভার্সেস ভি গ্রাফ দেখি, তাহলে এ অক্ষ বরাবর ভি, ভি চেঞ্জ হচ্ছে তার সাথে পিভি কিভাবে চেঞ্জ হচ্ছে এটার গ্রাফ দেখতে চাইছি। গ্রাফ কেমন হবে? অবভিয়াসলি সমান্তরাল। ভি অক্ষের সমান্তরাল যদি পি ভার্সেস, এটা কার গ্রাফ? এটা হচ্ছে পি ভার্সেস পি এই ভি। আর যদি পি ভার্সেস পি দেখি একই জিনিস, ভি এর জায়গায় পি বসবে জাস্ট তাই। কারণ এটা তো চেঞ্জ হয় না, না পি চেঞ্জ হোক না চেঞ্জ হোক পিভির ভ্যালু সবসময় কনস্ট্যান্ট, ভি চেঞ্জ হোক না চেঞ্জ হোক পিভির ভ্যালু সবসময় কনস্ট্যান্ট। কোনো ভয়, এটা কোনো গ্রাফ হলো বলো, তোমার কাছে এখন বাচ্চা মনে হবে। আচ্ছা তাহলে এটাও, এই গ্রাফটাও যদি আমরা আলাদা 3টে টেম্পারেচারের জন্য করতে যাই, দেখে আমাকে বলবে যে কোন টেম্পারেচারটা বেশি হবে। এটা হয়তো পারবে না, কারণ এটা একটু অন্য টাইপ জিনিস, একটু বোঝাতে হবে, ঠিক আছে? অন্য বলতে আহামরি কিছু না, অনেকে হয়তো বলেও দিবে, ঠিক আছে? তাহলে ধরো আমরা একটা গ্যাসের পিভি ভার্সেস ভি এর গ্রাফ দেখছি 3টে আলাদা আলাদা টেম্পারেচারের জন্য। এটা ধরো এই গ্রাফটা আছে T1 টেম্পারেচারের জন্য,
এই গ্রাফটা আছে T2 টেম্পারেচারের জন্য, সবগুলো সমান্তরাল হবে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। এটা হচ্ছে T3 টেম্পারেচারের জন্য, এটা T3, এটা T2, এটা T1, T1 T2 T3। বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে এরকম তিনটা আলাদা আলাদা টেম্পারেচারের জন্য আমরা যদি দেখি পিভি ভার্সেস ভি এর গ্রাফ, তাহলে বলো কোন টেম্পারেচারটা বেশি হবে, কোন টেম্পারেচারটা বেশি হবে? এক্স অক্ষের সমান্তরাল আগেরটা, হ্যাঁ গুড। পি ভার্সেস পি বা পি ভার্সেস ভি দুটো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এগুলো লেখা আছে সব, ঠিক আছে, পিডিএফ এ সব লেখা আছে, কোনটা কি, নাম কি, কাকে কি বলে এক্স অক্ষের সমান্তরাল, সব কিছু লেখা আছে, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি, ওকে। পিডিএফ এ সব লেখা আছে। আচ্ছা আমাকে কোশ্চেনটার অ্যান্সার দাও যে এই তিনটে টেম্পারেচারের মধ্যে কোনটা বেশি হবে বলে তোমাদের মনে হয়? এই তিনটে টেম্পারেচারের মধ্যে কোন টেম্পারেচারটা সব থেকে বেশি হয়, বেশি? কি মনে হচ্ছে অ্যান্সার কি হবে? T3, গুড, ভেরি গুড। T3 কেন? দেখো খুব ইজি এক্সপ্লেনেশন, ইজি এক্সপ্লেনেশন। তুমি বলবে স্যার এখানে তো পি নাই, তাহলে আমরা কি করে বুঝবো কার উপর লম্ব টানবো? এখানে তো আলাদাভাবে পি নেই। আর যদি পি থাকতো তাহলে তিনটের জন্য তো স্যার ইকুয়াল হতো এন্ড পয়েন্টের পি, তাহলে স্যার কার জন্য বুঝবো, কি করে বুঝবো? দেখো এটা বোঝা খুব ইজি। আচ্ছা যদি গ্রাফটা তুমি একটু অবজার্ভ করো, তাহলে এটা ধরো আমি ধরলাম T1টা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য, T2 হচ্ছে ধরো 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য, আর T3 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য। এখন আমাকে একটা জিনিস বলো, একটা গ্যাসের ধরো 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পি আর ভি এর যা ভ্যালু, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের পি আর ভি এর গুণফল নিশ্চয়ই বেশি হবে। কেন? কারণ স্যার উষ্ণতা যদি বাড়ে তাহলে গ্যাসের চাপও বাড়ে, গ্যাসের আয়তনও বাড়ে। তাহলে ধরো এই ক্ষেত্রে ধরো গ্যাসের চাপ ছিল 2 ইউনিট, আয়তন ছিল 4 ইউনিট। এবার যেহেতু টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে কি দুটো ভ্যালু চেঞ্জ হবে। আমরা জানি উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তনও বাড়ে, চাপও বাড়ে। যদি কোনোটাই কনস্ট্যান্ট না থাকে তাহলে দুটোই বাড়ে। তাহলে এখন ধরো পি এর ভ্যালু হয়ে গেল 4 ইউনিট, আয়তনের ভ্যালু হয়ে গেল 8 ইউনিট। তাহলে আগে ছিল পিভির ভ্যালু 4 × 2 = 8, এখন পিভির ভ্যালু হলো 32। তাহলে দেখতেই পাচ্ছ উষ্ণতা বাড়লে যেহেতু পিভি দুটোর মানে বৃদ্ধি পায়, তাহলে পিভির গুণফলও বেড়ে যায়, বড় হয়ে যায়। তাহলে এখানে যেহেতু এটা কম টেম্পারেচারের গ্রাফ, তাহলে এই পিভির ভ্যালু এখানে কতটুকু, এইটুকু ধরো 8 ইউনিট, তাহলে এটা ধরো 32 ইউনিট, আরো বেশি, এটা ধরো আরো বেশি। বোঝা গেল? তাই তার মানে কি T3 টেম্পারেচার হচ্ছে সব থেকে বেশি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বোঝা গেছে না যায়নি? তার মানে আমরা দেখলাম যে টেম্পারেচার বাড়লে স্যার গ্যাসের চাপও বাড়ে, আয়তনও বাড়ে, তার মানে পিভির গুণফল ওভারঅল বেড়ে যাবে। পুরো 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য পুরো সব জায়গায় 8 থাকবে পিভির গুণফল, 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য সব জায়গায় 32 থাকবে। কিন্তু তুমি 10 থেকে যখন 20-তে আসবে তখন তো পিভির গুণফলের মানটাও বাড়বে না, তখন তো পিভি 8 থেকে 32। হ্যাঁ, এবার তুমি এই T2 বরাবর যতক্ষণ যাবে সব জায়গায় T2 এর ভ্যালু হচ্ছে 32, এই সরি পিভির গুণফল। T3 বরাবর যত যাবে, এই সরি T1 বরাবর যত দূর যাবে গ্রাফ বরাবর, সব জায়গায় ভ্যালু 8। কিন্তু তুমি যখন এখান থেকে এখানে শিফট করছো তখন পিভির ভ্যালু সামনে চলে যাচ্ছে, মানে কি পিভির ভ্যালু তো চেঞ্জ হচ্ছে, পুরোটার গুণফল তো চেঞ্জ হচ্ছে। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার একদম? তাহলে এখানেও স্যার T3 হচ্ছে সব থেকে বেশি, T3 হচ্ছে সব থেকে বেশি, T2 হচ্ছে আরো কম, T1 হচ্ছে আরো কম। কোনো মানে নেই যে T3 সব থেকে বেশি হবে। তোমাকে যদি কোশ্চেনে একটু এরকম করে দিতে, তোমরা করে চলে আসতে T1 T2 T3। কি হবে এবার? এবার T1 বড় হবে, এবার T1 বড় হবে, T2 ছোট হবে, T3 সব থেকে ছোট হবে। তোমাকে মুখস্থ করবে না, ঠিক আছে? মুখস্থ করবে না। অনেকজন পরীক্ষায় যারা বুঝতে পারে না কি করে জানো, আমি আমি দেখেছি, আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি যারা এগুলো বুঝতে পারে না কি করে, ভাবে যে রে 4-5টা বই দেখলো, সব বই দেখা যাচ্ছে T3 সবসময় বেশি হচ্ছে, ভাবলো T3 বড়, মুখস্থ। পরীক্ষায় যে উল্টে দিল, এখানে T1 করে দিল, এখানে T2, এখানে T3, ব্যাস গেল। বা এখানে ABC দিয়ে দিল, ব্যাস গেল, গল্প শেষ ওর। বেসিক সিম্পল ভাবে মনে রাখার ট্রিক কি, এটা মনে রাখতে পারো যে মূল বিন্দু থেকে যেটা দূরে থাকবে সেটা টেম্পারেচার বেশি, এইভাবে মনে রাখতে পারো। এটা অনেক জায়গায় অ্যাপ্লিকেবল হবে, শুধু এটা বাদ দিয়ে, এটা তো মূল বিন্দু থেকে ওইভাবে বলা যাবে না যেহেতু মূল বিন্দু গামী হচ্ছে, ঠিক আছে? এটা মূল বিন্দু গামী যেহেতু হচ্ছে, এভাবে বলতে পারবে না। বাট ফার্স্টেরটা লাস্টেরটা সহজে মনে রাখতে পারবে যে মূল বিন্দুগামী থেকে যেটা দূরে, মূল বিন্দুগামী থেকে যেটা দূরে সেটাই হবে কি, মূল বিন্দুগামী থেকে যেটা দূরে সেটাই হবে আমাদের বেশি টেম্পারেচারের গ্রাফ। এখানেও দেখো, দেখো মূল বিন্দু থেকে কে দূরে আছে, এটা। তাই এটা অ্যান্সার। এখানে কি আছে, এটা হচ্ছে মূলবিন্দু থেকে এখানে। এগুলো হচ্ছে শর্টকাট, তাড়াতাড়ি বলার জন্য, বোঝার জন্য, ঠিক আছে? এগুলো হচ্ছে শর্টকাট, তাড়াতাড়ি। তাহলে আমি কনসেপ্ট শর্টকাট। দেখো
শর্টকাট ছাড়া পরীক্ষা ক্লিয়ার করা মুশকিল, শর্টকাট দিয়ে পরীক্ষা ক্লিয়ার করা ইম্পসিবল। এই পয়েন্টটা সারা জীবনের জন্য মাথায় ঢুকিয়ে নাও। যে কোনো কম্পিটিটিভ, অনেকে ভাবে স্যার কম্পিটিটিভ এক্সাম জিকে থাকবে এ থাকবে স্যার মুখস্থ করে পার করে দেবো, জীবনে ক্লিয়ার করতে পারবে না। আবারও বলছি, এই লাইনটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, শর্টকাট ছাড়া এক্সাম ক্লিয়ার করা মুশকিল। পারতে পারো, প্রবাবিলিটি কম, কিন্তু শুধু শর্টকাটের সাহায্যে এক্সাম ক্লিয়ার করা ইম্পসিবল, সম্ভব না। এটা আমি লিখে দেবো খাতায়। শুধু শর্টকাটের পিছনে ছুটবে না। তা আমার পড়ানোর টেকনিক, আগে কনসেপ্ট বোঝো। শর্টকাট তোমার কাছে বাচ্চাদের জিনিস বানাবে, একবার বললে বুঝে নেবে। উইদাউট কনসেপ্ট তুমি কত হাজার শর্টকাট মনে রাখবে, কত কনসেপ্ট মনে রাখবে? সম্ভব? সম্ভব না। সো উইদাউট কনসেপ্ট কোনোদিন শর্টকাটের ভ্যালু নেই। যারা ওইভাবে ম্যাথ করো যে ও স্যার এরকম অঙ্ক থাকলে না স্যার 2 এর সাথে 5 গুণ করে দিলে অ্যান্সার চলে আসে, তারা জীবনে অঙ্ক পরীক্ষা হলে গিয়ে করতে পারবে না। আমার কথা লিখে দিচ্ছি, তুমি কোনো দিন পরীক্ষা হলে গিয়ে অঙ্ক করতে পারবে না। মনে থাকে না, পরীক্ষা হলে সব কাজে আসে না, ঠিক আছে? কিন্তু শর্টকাট তখনই তোমার কাজে আসবে পরীক্ষা হলে, যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তুমি যখন কনসেপ্ট বোঝে, তোমার শর্টকাট এমনি মনে থাকবে, তোমাকে মুখস্থ আলাদাভাবে করতে হবে না শর্টকাট। বোঝা গেছে? সেই পয়েন্টটা মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও, যে শুধু শর্টকাট দিয়ে পরীক্ষা ক্লিয়ার হয় না, আর শুধু শর্টকাট ছাড়াও পরীক্ষা ক্লিয়ার করা মুশকিল। বাট হতে পারে, উইদাউট শর্টকাটে কিন্তু পরীক্ষা ক্লিয়ার করা যায়, কিন্তু শুধু শর্টকাট দিয়ে তুমি পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না, পারবে না, পারবে না। যারা ওরকম করো, একটা বই কিনে নাও, একটা বই কিনে নিয়ে শুধু ওই বইয়ের কোশ্চেন প্র্যাকটিস করো, সব মুখস্থ করে চলে যাও, ফেল। লিখে দিচ্ছি খাতায়, আমি লিখে দিচ্ছি, গ্যারান্টিতে ফেল। ওগুলো আগের যুগে কাজ করতো, ঠিক আছে? ওগুলো আগের যুগে কাজ করতো, এখন আর কাজ করে না। তাহলে আমি একটু সামারাইজ করে দিই। তাহলে কি কি পেলাম স্যার? আমরা পেলাম প্রথম স্যার পি ভার্সেস ভি এর গ্রাফ, পি ভার্সেস ভি এর গ্রাফ যেটা ছিল এরকম স্যার। এখানে আর অত ভালো করে আঁকছি না, জাস্ট আমি তাড়াতাড়ি একটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এদিকে স্যার পি, এদিকে ভি, গ্রাফ হলো স্যার সমপরাবৃত্তাকার। তারপর আমরা পেলাম স্যার পি ভার্সেস 1/v এর গ্রাফ। এক জায়গায় থাকলে তাড়াতাড়ি দেখবে, তাড়াতাড়ি মনে থাকবে, ঠিক আছে? 1/v এর গ্রাফ স্যার, এটা হলো মূলবিন্দুগামী সরলরেখা। আর একটা পেলাম স্যার পিভি ভার্সেস পি বা পিভি ভার্সেস ভি, দুটোই একই, দুটোই হবে স্যার কেমন? যদি স্যার পি ভার্সেস পি দেখি, তাহলে স্যার গ্রাফটা হবে এইরকম। আবার যদি স্যার পি ভার্সেস পি দেখি, তাও স্যার গ্রাফটা হবে এরকম। ওকে, চলো। এবার কেউ ভেবে না স্যার কি আঁকলেন, আমি এমনি তাড়াতাড়ি জাস্ট একটা মোটামুটি করে এঁকে দিলাম। স্যার এমন ভাবে বলে হাসি পাইয়ে যায়, আমি কি এমন বলিলাম গো যে তোমার হাসি পাইয়া গেল? কি বলিলাম? ওকে, চলো। তাহলে এগুলো আমাদের কমপ্লিট। এবার এবার আমরা কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দেবো, ওকে? কি কোশ্চেনের অ্যান্সার? প্রথম কথা হচ্ছে, সবাই খেয়াল করেছো যে জলের তলাদেশ থেকে যখন বায়ুর বুদবুদ উপরে ওঠে, তার আয়তন বাড়ে, তাই না? খেয়াল করেছো? ধরো একটা তোমার বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুর তো গ্রিন কালার, ব্লু কালারের। আমাদের পুকুর ব্লু কালারের হয় নাকি? ঘোলাটে কেমন জল হয়, তাই না? এটা ঠিক স্যার, আপনি যেটা বললেন, কনসেপ্ট ক্লিয়ার না হলে সলভ করা পসিবল না, একদম ইম্পসিবল। আমি লিখে দেবো খাতায়, বললাম তো। ধরো এরকম তোমাদের বাড়িতে একটা পুকুর আছে, তো এই বাড়ির পুকুরের এটা জলের তলাদেশে। ধরো যখন জলের তলে থাকবে, তোমরা জানো যে জলের যত তলে থাকবে তত প্রেসার বেশি, জলের চাপ বেশি। তো এখানে চাপ বেশি হলে কি, বায়ুর বুদবুদ মানে তো এর মধ্যে কি আছে, বায়ু আছে, মানে গ্যাস আছে। তাহলে গ্যাসের চাপ বেশি, গ্যাসের উপর আয়তন কম। তাহলে এই গ্যাসটা যখন এই বুদবুদটা উপরে উঠবে, তখন কি হবে? এর উপর চাপ কমছে, আয়তন বাড়ছে, চাপ কমছে, আয়তন বাড়ছে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে এর জন্য জলের তলদেশ থেকে যখন বায়ুর বুদবুদগুলো উপরে আসে, তখন বায়ুর বুদবুদের আয়তন বেড়ে যায়। স্যার আমার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো পৃথিবীর মধ্যে আছে গো, মঙ্গল গ্রহেতে না। মজা করলাম। আচ্ছা, আমার বাড়ি মুর্শিদাবাদে, ঠিক আছে? তোমরা হয়তো নতুন ক্লাস করছো, জানো না, এগুলো আগেই বলেছি। তাহলে কি বললাম? যে বায়ুর বুদবুদ যত উপরের দিকে উঠবে, তত কি হবে, বায়ুর বুদবুদের আয়তন বাড়বে। কেন? চাপ কমে যাচ্ছে। জলের যত তলে চাপ তত বেশি, যত উপরে উঠবে চাপ তত কম। ওকে, ক্লিয়ার? চলো, এই পয়েন্টটা সবাই ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আর একটা খুব ইন্টারেস্টিং, আচ্ছা দারুণ একটা কনসেপ্ট। দেখো কি বললাম, বলছি যে বেলুনে যখন আমরা বায়ু ভরলাম,
ধরো বেলুন, একটা বেলুনে তুমি ফু দিচ্ছ, ঠিক আছে? বেলুনে ফু দিচ্ছ, তাহলে বেলুনে যখন বায়ু হচ্ছ তখন এর আয়তনও বাড়ছে, চাপও বাড়ছে। কি মজা! এবার কি কথা স্যার? আয়তনও বাড়ছে, চাপও বাড়ছে, তার মানে কি এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না? বয়েলের সূত্র কি ভুল প্রমাণিত হয়? তুমি নিজেই ভাবো, তুমি যখন একটা বেলুন ফোলাও, তো বেলুনটা যখন একদম এরকম ধরো মুচড়ায় অবস্থায় ছিল, এরকম ছোট্ট আকারে ছিল, তখন কি হলো? এর চাপও ধরো কম, চাপ নেই কোনো, আয়তনও খুব কম। এবার এই বেলুনটাকে যখন তুমি ফোলাচ্ছ তখন কি হচ্ছে? বেলুনটা আকারে অনেক বড়, এরকম বড় একটা শেপ ধারণ করছে। তার মানে কি? তার মানে এর গ্যাস বেলুনের চাপও বাড়ছে, আবার আয়তনও বাড়ছে। কিন্তু বয়েলের ল তো বলেছে, ভিতরে তো গ্যাস আছে, বায়ু মানে গ্যাস, কিন্তু বয়েলের ল বলছে যে চাপ বাড়লে তো আয়তন কমে, আয়তন বাড়লে চাপ কমে। তাহলে এখানে কি বয়েলের সূত্র কি গেল? উল্টে গেল বয়েলের সূত্র। স্যার এরপর মুর্শিদাবাদ গেলে আপনার সাথে মুর্শিদাবাদ গিয়ে আমাকে পাইলে ভালোই হতো। মুর্শিদাবাদে থাকি না, ও মুর্শিদাবাদে গিয়ে পাবে। হয়তো 3-4 মাসে একবার বাড়ি যায়। স্যার আপনার বাড়ি ইসলামপুর? ইসলামপুর আমার বাড়ি না, ইসলামপুর হচ্ছে আমার আড্ডাখানা, ঠিক আছে? ইসলামপুরের কাছাকাছি। কোশ্চেনটা বুঝতে পেরেছো না পারোনি? আমার বাড়ি ছাড়ো, আগে যে কোশ্চেনটা জিজ্ঞেস করছি সেটা বলো। যে একটা বেলুনে যদি আমরা বেলুনে বাতাস দিই, তাহলে গ্যাসের ওই বাতাসটা একটা গ্যাস, তার চাপও বাড়ছে, আয়তনও বাড়ছে, কি করে সম্ভব? কিন্তু বয়েলের ল তো বলছে চাপ বাড়লে আয়তন কমে, আয়তন বাড়লে চাপ কমে। তাহলে এখানে কি বয়েল ফেল? তাহলে এখানে কি বয়েল ফেল? বয়েল ফেল না, বয়েল এখানে ঠিকই আছে। কিভাবে ঠিক আছে দেখো, এই ছোট্ট করে একটু বোঝাই। বয়েল ফেল না, এখানে তোমরা ফেল, ঠিক আছে? কি বলছেন? আমরা কি করলাম? তোমরাই তো করলে, তোমরাই তো বেলুনে ফু দিলে। ফু দেওয়ার জন্যই যত গন্ডগোল, বুঝলা? সে আপনি যে কি হেয়ালি করেন, মাঝে মাঝে বুঝতেই পারি না। সব যদি বুঝে নাও তাহলে হেয়ালি কটারের মানে কি? চলো, অনেক ভালো বেলুনে গেছি, যদি এর থেকে ভালো আঁকি। বাট আরে, এই বেলুনের তো মানে নেই, বাতাস ঢুকবেই না, বেরিয়ে যাবে। আচ্ছা, এটা বেলুন ধরে নাও, ধরে নাও। বেলুনে এইভাবে ফু দিলে তখন কি হলো? বেলুনের মধ্যে কি হলো? বায়ুর অণু পরমাণুগুলো ঢুকলো, অনেক গ্যাস, অক্সিজেন, যা যা গ্যাস থাকে বায়ুর মধ্যে, সবের মধ্যে ঢুকলো। ওকে, এবার তুমি দেখতে পাচ্ছ ইন রিয়েলিটিতে স্যার বেলুনের চাপও বাড়ছে, আয়তনও বাড়ছে। স্যার কিভাবে? মান স্যার মানবো না, মানছি না। আমাদের বয়েল বাবাকেই সঠিক করতে হবে, কি করে করবো স্যার সেটা বলে। চাপও বাড়ছে, আয়তনও বাড়ছে। বয়েল বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ। বয়েল কোনোদিন ভুল হতে পারে না, তাই না? না স্যার, কি লিখেছো অ্যান্সার? না স্যার, আরে তোমাদের কোশ্চেন, আরে তোমাদের চ্যাট দাঁড়ায় না কেন? না, এখানে বয়েলের সূত্র প্রযোজ্য নয়, লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই নাই। বাহ, তার মানে আগের ক্লাস করেছো মনে হয়, নাকি না কোন বই পড়েছো জানি না, জানি না বয়েলের। আচ্ছা দেখো, বয়েলের ল অ্যাপ্লিকেবল হওয়ার জন্য দুটো কন্ডিশন ছিল, তাই না? ব্যাডমিন্টন মনে হচ্ছে। আচ্ছা, কিছু তো মনে হচ্ছে, ওটাই বড় ব্যাপার। বয়েলের ল অ্যাপ্লিকেবল হওয়ার জন্য দুটো জিনিসকে ভ্যালিড থাকতে হবে। একটা হচ্ছে টেম্পারেচারকে কনস্ট্যান্ট হতে হবে, আর একটা হচ্ছে মাসকে কনস্ট্যান্ট হতে হবে, তবেই তো বয়েলের ল ভ্যালিড হবে। আচ্ছা, তুমি যখন এখানে ফু করে ফু দিচ্ছ, এই যে অনুপরমাণুগুলো ঢুকলো এর মধ্যে, তাহলে গ্যাস আগে যতটা ছিল এখন কি তত মাসের গ্যাস আছে? আগে যতটা ছিল এখন কি তত মাসের গ্যাস আছে? এই অনুপরমাণুগুলো তো ভর আছে, তো ভর তো বৃদ্ধি হয়ে যাচ্ছে। তো ভর চেঞ্জ হলে তো সেখানে বয়েলের ল অ্যাপ্লিকেবলই না। তো বয়েলের ল যখন অ্যাপ্লিকেবলই না, তো স্বাভাবিক চাপ চাপ বাড়লে আয়তন বাড়বে। চাপ বাড়লে আয়তন কমবে কখন? যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, ভর কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচার তো কনস্ট্যান্ট আছে, কিন্তু ভর তুমি কনস্ট্যান্ট রাখিছ না। যেখানে ভরই কনস্ট্যান্ট না, সেখানে বয়েলের ল অ্যাপ্লিকেবল হওয়ার কোনো কোশ্চেনই আসে না। যেখানে বয়েলের ল অ্যাপ্লিকেবলই হবে না, সেখানে লঙ্ঘন হওয়ার কোনো কোশ্চেনই আসে না। ওয়াও, কি কত সুন্দর লেকচার দিলাম! তাহলে দেখো, কি বললাম? বেলুনে বায়ু ভরলে এর আয়তন চাপ উভয় বৃদ্ধি পায়, এখানে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়? না, লঙ্ঘিত হয় না, কারণ এক্ষেত্রে বেলুনে বায়ু ভরার সাথে সাথে বেলুনের মধ্যে বায়ুর ভর বেড়ে যাচ্ছে। যেহেতু বয়েলের সূত্র নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তাই ভর পরিবর্তন হচ্ছে বলে বয়েলের সূত্র এখানে প্রযোজ্যই নয়। বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে? ফু। আচ্ছা, তোমরা ফুটা নিয়ে মজা নিচ্ছ। স্যার ভর কনস্ট্যান্ট নয়, ওকে গুড। তাহলে এটা ক্লিয়ার হয়েছে, তোমরা ফু নিয়ে মজা নিচ্ছ। ফু 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 ফু, দুবার ফু দাও, তাহলে কি হয়ে যাবে? ফু 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 ফু।
ফুফু ফুফু আমাদের আমরা মুসলিমরা কি বলি বলো তো, মানে তোমাদের যেমন ধরো তোমরা কি বলো, দাঁড়াও, মাসি বলো, মেবি পিসি বলো না, মাসি বলো, পিসি তো এ না, মাসি তো খালা, সরি পিসি, পিসি তোমরা পিসি বলো, আমরা ওরকম ফুফু বলি, ঠিক আছে? দুবার দাও, ফু ফু, তাহলে কি হয়ে যাবে, ফুফু হয়ে যাবে, ফুফু ফুফু। চলো, আচ্ছা লাস্ট আজকের টপিকের একটা অঙ্ক করাবো, তারপর আমরা ছেড়ে দেবো। আমাদের আরেকটা ক্লাস লাগবে। শুনতে দেখলে একটা ক্লাস বয়েলের সূত্র পড়াতে একটা ক্লাস চলে গেল, ভাবো তাহলে আমি কি ডিটেলসে পড়ালাম, যে বয়েলের সূত্র পড়াতে একটা ক্লাস চলে গেল, যেটা তোমাকে অন্য টিচাররা 5 মিনিটে পড়ে ছেড়ে দেবে, ঠিক আছে? 5 মিনিটে বুঝিয়ে দেবে বয়েলের সূত্র। আমিও পারবো, আমি আমি জানি না তা না, আমিও জানি 5 মিনিটে বোঝানো। ও বাবা, এমন না যে আমি জানি না, আমিও জানি, কিন্তু আমি একটা ক্লাস জাস্ট বয়েলের সূত্র বোঝাতে নিলাম, কারণ আই ফেল্ট যে এটা শুধু বয়েলের সূত্র বুঝলে না, এখান থেকে তোমরা ফিজিক্সের অনেক দারুণ দারুণ কনসেপ্ট শিখলে, গ্রাফ আঁকা শিখলে, আরো অনেক কিছু শিখলে, ঠিক আছে? সো সেগুলো তোমাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগে। ওকে, চলো তাহলে আমরা এবার একটা অঙ্ক করি। এবার দেখো, একটা কথা তোমাদের মধ্যে থেকে একদম একটা ভয় দূর করে দিচ্ছি, সেটা হচ্ছে গ্যাসের অঙ্ক নিয়ে 1%ও ভয় পাওয়ার দরকার নেই। কি বললাম? রিপিট করো, কি বললাম? বললাম গ্যাসের চ্যাপ্টারের অঙ্ক নিয়ে একটু, একদম মিনিমাল ভয় পাওয়ারও কোনো রকম দরকার নেই। গ্যাসের চ্যাপ্টারের অঙ্ক হচ্ছে সব থেকে সহজ অঙ্ক, মাথায় থাকবে। গ্যাসের চ্যাপ্টারের অঙ্ক হচ্ছে সব থেকে সহজ অঙ্ক। কিভাবে সলভ করব, কিভাবে অ্যাপ্লাই করব, সেগুলো আমি সব বুঝিয়ে দিব, ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট তোমাদের কাজ হচ্ছে সেই অঙ্কগুলো একবার বুঝে নিয়ে কয়েকবার প্র্যাকটিস করা, ব্যাস কমপ্লিট। ওকে, একবার বুঝে নিয়ে কয়েকবার প্র্যাকটিস করা, কমপ্লিট। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি? ওকে, কোশ্চেন বুঝতে পেরেছো? তাহলে প্রথম প্রথম কথা হচ্ছে, গ্যাসের অঙ্ক করার জন্য আমাদেরকে কোন সূত্র অ্যাপ্লিকেবল হবে সেটা বুঝতে হবে, ঠিক আছে? সেটা বোঝা বাচ্চাদের জিনিস। তার জন্য আমি ট্রিক তোমাদেরকে অলরেডি শিখাই দিয়েছি। কি ট্রিক শিখাইছি? যে যদি অঙ্ক পড়ে দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার কোন কাজে লাগে, বয়েল করতে, তার মানে বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। যদি দেখো প্রেসার কনস্ট্যান্ট, চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, চ দিয়ে চাপ, চ দিয়ে চার্লস, ব্যাস এই দুটো বুঝে নিলা, মানে তোমার কাছে বাচ্চাদের অঙ্ক। দেখো গ্যাসের অঙ্ক করার জন্য প্রথম যেটা সবার কাছে প্রবলেম হয়, সেটা হচ্ছে কোন সূত্র লাগাবো, মানে ইউজ করব কোন সূত্র সেটা বুঝতে পারে না, অঙ্কে কোন সূত্র ইউজ করব সেটা টেকনিক আমি বলে দিলাম। দেখো কোশ্চেন পড়ো, কি বলেছে? প্রমাণ উষ্ণতা ও চাপে, মানে এনটিপিতে, ঠিক আছে, সব বোঝাচ্ছি। তাহলে প্রমাণ উষ্ণতা ও চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সেমি কিউব, উষ্ণতা স্থির, ব্যাস অঙ্ক কমপ্লিট। উষ্ণতা স্থির, তার মানে কোন সূত্র লাগবে অঙ্কের মধ্যে? চোখ বন্ধ করে স্যার বয়েলের সূত্র, এটা নিয়ে স্যার 1%ও ডাউট নেই। চোখ বন্ধ করে স্যার বয়েলের সূত্র, যেহেতু উষ্ণতা স্থির, তাহলে বলেছে উষ্ণতা স্থির থাকলে 700 mmHg চাপে ওই গ্যাসের আয়তন কত? আচ্ছা আমাকে বলো, প্রমাণ উষ্ণতা ও চাপে মানে আমি কি বলেছিলাম? প্রমাণ উষ্ণতা ও চাপ মানে হচ্ছে স্যার এনটিপি। প্রমাণ উষ্ণতা ও চাপ মানে কি বলেছিলাম স্যার? এনটিপি। আর এনটিপি মানেই আমাকে স্যার এটুকু বলে দিয়েছে যে গ্যাসটার প্রাথমিক উষ্ণতা, সরি প্রাথমিক আয়তন, সেটা হচ্ছে, সরি প্রাথমিক আয়তন বলছি, প্রাথমিক চাপ, সেটা হচ্ছে স্যার 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান, তার মানে 76 সেমি SG। এবার স্যার কোশ্চেনে আমাকে এখানে MMSG আছে, তার মানে আমি এই সেমি SG-টাকেও চেঞ্জ করে MMSG নিয়ে যেতে পারি, বা এটাকে আমি সেমি SG-তে নিয়ে আসতে পারি, সেগুলো পরে আসছি, আমি জাস্ট এটুকু শোনো। তাহলে প্রাথমিক এনটিপি বলে দিয়েছে, মানে প্রাথমিক চাপ তোমাকে বলে দিয়েছে কত? 76 সেমি SG। এতটুকু নিয়ে কারো ডাউট আছে কোনো? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? আর এই উষ্ণতা বলেছে 0°C। এবার উষ্ণতা চেঞ্জ হবে না, সো উষ্ণতা নিয়ে আমরা মাথা ঘামাবোই না, এখানে তো আমাদের উষ্ণতা লাগবে না, যদি লাগতো তাহলে প্রাথমিক উষ্ণতা T1 কত হতো? 0°C, তাই না?
সো আমরা এখানে যেহেতু উষ্ণতা লাগবেই না, উষ্ণতা নিয়ে মাথা ঘামাবো না, তাহলে চাপ প্রেসার কত, 76 সেমি এসজি। আচ্ছা, এই প্রাথমিক চাপে মানে এনটিপিতে গ্যাসের আয়তন কত বলেছে, 500 সেমি কিউব। তার মানে গ্যাসের আয়তন তোমাকে বলা আছে 500 সেমি কিউব। ব্যাস। এবার বলেছে উষ্ণতা স্থির থাকলে 700 এমএমএসজি, তার মানে অন্তিম চাপ পি2। দেখো পি1 ছিল, পি1 থেকে হলো কি পি2, চাপ চাপ কি হলো গো, কমলো। কত হলো, 700 এমএমএসজি। তো স্যার 700 এমএম থেকে যদি সিএমএসজি তে আসতে চাই, এসজি তো পারদকে বোঝাচ্ছে, ওটা নিয়ে তো মাথা ব্যথা নেই, তার মানে সেমি থেকে এসজি। তাহলে এমএম থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে কি করতে হয় স্যার, 10 দিয়ে ভাগ, তার মানে স্যার এটা আসলে 70 সেমি এসজি। মিলিমিটার সেন্টিমিটার মনে আছে, সেন্টিমিটার কি হয় পড়লে, সেন্টিমিটার মিলিমিটার, তাহলে মিলিমিটার ছোট সেন্টিমিটার বড়, তাহলে মিলিমিটার থেকে যখন সেন্টিতে যাবে তখন কি হবে, 10 দিয়ে ভাগ, তাই না? তাহলে 10 দিয়ে ভাগ করলাম, তার মানে স্যার অন্তিম চাপ পেয়ে গেলাম, প্রাথমিক আয়তন প্রাথমিক চাপ সব পেয়ে গেছি, অন্তিম আয়তন জিজ্ঞেস করেছে। ব্যাস, আর অঙ্কে কি আছে, তাহলে এখানে যদি আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2। তার মানে পি1 এর ভ্যালু তুমি জানো কত স্যার, 76, 76 সেমি এসজি মানে 76, ভি1 এর ভ্যালু জানো 500, পি2 এর ভ্যালু জানো ইকুয়াল টু, পি2 এর ভ্যালু জানো স্যার কমে হয়েছে চাপ, টেম্পারেচার হয়েছে 70। আমাকে জাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, আয়তনটা কমবে না বাড়বে, জাস্ট এইটুকু বলো। সরি সরি, আয়তনটা কমবে না বাড়বে, জাস্ট এইটুকু বলো। আয়তনটা কমবে না বাড়বে, জাস্ট এইটুকু বলো। কোশ্চেনের অ্যান্সার দিও, অ্যান্সার করার আগে জাস্ট আমাকে বলো আয়তনটা কমবে না বাড়বে, তোমরা কি এখনই বলতে পারবে অ্যান্সার না করে, সলিউশন না করে কি বলতে পারবে যে আয়তন কমবে না বাড়বে? খুব সহজ। কেন বলতে পারবো না স্যার, আমরা দেখতেই পাচ্ছি স্যার 70 সেমি এসজি থেকে চাপ কমে হয়েছে, সরি 76 থেকে কমে হয়েছে 70, তার মানে আয়তন স্যার অবভিয়াসলি বাড়বে, মানে আগে 500 থাকলে স্যার এখন 500 থেকে বেশি হবে, তাই না? তাহলে হলো 76 ইন্টু 500 ইন্টু কি ভি2 ইন্টু ভি2, তাহলে ভি2 এর ভ্যালু কত হবে, ভি2 এর ভ্যালু হবে 76 ইন্টু 500 ডিভাইডেড বাই 70, 0 0 কাইটে দাও, 7 দিয়ে 76 কে কাটবে না, 7 দিয়ে 7 7 49 করে দাও, মানে দশমিক অ্যান্সার আসবে, জাস্ট এটাই, আর কিছু না। এখন তো দশমিক নিয়ে ভাবার তোমার কিছু কোনো কারণ নেই, এখন জাস্ট আমি বোঝানোর জন্য মানে বোঝাচ্ছি, সো সেইভাবে জাস্ট বোঝো তাহলে হবে। তাহলে কত, কত আসবে, 542.85, মানে 86 ধরো, তাহলে 542.86 সেমি কিউব। তাহলে দেখো আগে ছিল 500 সেমি কিউব, আগে ছিল 500 সেমি কিউব, এখন হলো 542.86 সেমি কিউব। বয়েলের ল তো এটাই বলছে যে যদি গ্যাসের চাপকে কমায় দাও, গ্যাসের আয়তন বাড়াই যাবে, কখন, উষ্ণতা স্থির থাকলে। বোঝা গেছে? তাহলে এই অঙ্ক কোনো অঙ্ক হলো? তাহলে তোমার প্রথম কাজ অঙ্ক করার সময়, প্রথম কাজ হচ্ছে উষ্ণতা স্থির না চাপ স্থির সেটা দেখে নেওয়া। ব্যাস, উষ্ণতা স্থির থাকলে বয়েলের সূত্র, চাপ স্থির থাকলে চার্লসের সূত্র, চার্লসের সূত্র নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? নেক্সট ক্লাসে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, ভয় নেই। তারপর প্রমাণ উষ্ণতা বলা থাকলে এনটিপি, প্রমাণ উষ্ণতা চাপ বলেছে, তার মানে এনটিপিতে, এনটিপি মানেই ওই গ্যাসের প্রাথমিক চাপ জানো, প্রাথমিক উষ্ণতা জানো, এবার যা যা দরকার সেই মতো বসিয়ে সূত্রে ভ্যালুগুলো বাস, অঙ্ক হয়ে গেল। বললাম না গ্যাসের অঙ্ক হচ্ছে সব থেকে সহজ অঙ্ক, অনেক অঙ্ক করাবো কোশ্চেন অ্যান্সার ক্লাস করানোর সময়, সো ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই দা এন্ড। আশা করি সবার খুব ভালো লাগলো, সবাই শিখলে কিছু জিনিস। এবার বলো, আমি যে তোমাদেরকে বলেছিলাম যে গ্যাসের চ্যাপ্টার খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব সুন্দর চ্যাপ্টার, ভ্যালিড মনে হচ্ছে আমার কথা? মনে হচ্ছে যে হ্যাঁ স্যার ঠিক বলেছেন, মজা আ গায়া, এরকম ফিল হচ্ছে? হ্যাঁ স্যার ক্লাস মানে গ্যাস পড়ে মজা চলে আসছে। দারুণ লাগলো স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার কি যে এত ফাস্ট ফাস্ট চলে যায়, আমার সুনাম করে, তোমার সুনামগুলো আমি ভালো করে দেখতেও পাই না, আমার সুনাম খুব ভালো লাগে জানো, তোমাদের এই সুনাম শোনার জন্য আমি এত ডিটেলসে পড়াই তোমাদেরকে।
কিন্তু সুনামগুলো আমি দেখতেই পাই না, টুক করে আসে আর পালিয়ে যায়। শুধু বুঝতে পারি সুনাম করছো। ও স্যার, পি ভার্সেস ওয়ান বাই ভি এর গ্রাফটা একবার বলে দিন ভালো করে, আমি লেফট হয়ে গেছিলাম সেই সময়টায়। পি ভার্সেস ওয়ান বাই ভি এর গ্রাফ, দেখো প্রথম কথা হচ্ছে পি ভার্সেস ওয়ান বাই ভি এর মধ্যে রিলেশন কি। আমি কি বললাম, এখানে এসো, কোথায় ছিল পি ভার্সেস ওয়ান, এই দেখো, পি আর ভি এর মধ্যে রিলেশন কি তাই বলো। সম্পর্ক হচ্ছে পি ভার্সেস ওয়ান বাই ভি, তার মানে হচ্ছে পি আর ভি এর মধ্যে রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতি, তাই না? পি আর ভি এর মধ্যে রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতি, আমি এখানে লিখেছিলাম পি আর ভি এর মধ্যে রিলেশন ব্যস্তানুপাতি। এবার তুমি দেখতে চাইছো গ্রাফ পি ভার্সেস ওয়ান বাই ভি, নট ভি। তাহলে ওয়ান বাই ভি পুরোটা একটা রাশি, পি একটা রাশি, তাহলে এরা দুজনের মধ্যে কিরকম আছে, সমানুপাতে। আর সমানুপাতিক গ্রাফ কেমন হয়, মূলবিন্দুগামী। ব্যাস হয়ে গেল। ক্লাস করে খুব ভালো লাগলো সোহেনী, তুমি নতুন নাকি সোহেনী? স্যার আপনার ক্লাস নিয়ে নো ডাউট হবে। না, পি আর ওয়ান বাই ভি এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক না ফাতেমা, পি আর ভি এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। পি আর ওয়ান বাই ভি এর মধ্যে গ্রাফ দেখছি, ওয়ান বাই ভি নট ভি, দুটো আলাদা জিনিস। পি আর ওয়ান বাই ভি, এই জায়গাটা কনফিউজ করছো কেন? পি আই ওয়ান বাই ভি এর মধ্যে সরল সম্পর্ক। বুঝেছো? যে জিজ্ঞেস করলে সে বুঝতে পারলে? পি আর ওয়ান বাই ভি এর মধ্যে ওই জায়গাটা বুঝলে না বুঝতে পারোনি? হ্যাঁ, এসটিপি এনটিপি সেম। এসটিপি এনটিপি তারপরে হচ্ছে প্রমাণ চাপ উষ্ণতা সব এক এক এক। আচ্ছা, যে কোশ্চেনটা জিজ্ঞেস করলে সে কি বুঝলে, বলো একবার তাড়াতাড়ি জানো। ওকে, তাহলে চলো, হ্যাপি এন্ডিং। আবার পরের ক্লাসে আমাদের দেখা হবে, কথা হবে, গল্প হবে। তোমাদের সাথে তো বেশি গল্প করি না, এইভাবে গল্প করা হয় না সত্যি কথা বলতে গেলে। এত তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি, পড়াতে পড়াতে তো টাইম টেম টেম চলে যাচ্ছে, পড়াতে পড়াতে টেম চলে যাচ্ছে, বুঝলে? টেম টেম বুঝো তো? স্যার ইনস্টা কোন নামে আছে ওসব আমি কিছু বলতে পারবো না, ওগুলো তোমাদের, তোমরা পেলে পাবে, না পেলে না পাবে, সেটা তোমাদের জিনিস, আমি জানি না ওসব। সন্ধিগত মৌলে ধাতু অধাতু কোথায়, স্নেহলতা তোমাকে না ছাদ থেকে একদম উপরে ফেলবো দড়ি বেঁধে, আবার তুলবো, আবার ফেলবো, আবার তুলবো, এরকম 100 বার করবো, তো মাথা ফাটিয়ে দিব। সন্ধিগত মৌল ধাতু অধাতু, এতবার লিখে দিলাম যে সন্ধিগত মৌল যারা আছে সবাই ধাতু, সবাই ধাতু। ধাতু কোথায় থাকে, অধাতু পি ব্লকে থাকে। ছাগল। স্যার আর কেন গান শোনান না আমাদের? আর কেন শোনাই না, শোনাই তো মাঝে মাঝে। তুমি আরেকবার পিরিয়ডিক টেবিলের পিডিএফটা খুলবে। টেম মানে টাইম, হ্যাঁ টেম মানে হচ্ছে টাইম। ওই তো পিকে সিনেমায় বলবে না টেম। গান আর কত শোনাবো, সেই তো একই টাইপ গান।
আজ করুন না একটা গান, কি গান শোনাবো বলো তো? গান আমার মনে আসে না, কি গান শোনাবো? গান তো কি গান শোনাবো, কি গান শোনাবো, তাই তো ভাবে পেয়ে পাচ্ছি না। চলো একটা দু লাইন শোনাচ্ছি, জানি না কেমন হবে, এমনি ট্রাই করছি, ওকে? শুনেছো হয়তো, এটা অন্য অন্যভাবে একটু শোনাচ্ছি, ঠিক আছে? গলা কেমন যে হবে, অনেকদিন করিনি তোমাদের সামনে গান। किसी रोज तुमसे मुलाकात होगी, मेरी जान उस दिन मेरे साथ होगी, मगर कब ना जाने ये बरसात होगी, मेरा दिल है प्यासा, मेरा दिल अकेला, जरा तस्वीर से तू निकल के सामने आ, मेरी महबूबा, मेरी तकदीर है तू, मचल के सामने आ, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा। চলো, টাটা, আজকে এখানেই। যদিও এই গানটা এরকম ভাবে নেই, মানে এটার মানে যে কি বলে ওটাকে, টেম্পোটা অনেক ফাস্ট আছে, আমি জাস্ট এটা অন্যভাবে গাইলাম তাই। এমনি যদি গানটা শোনো তাহলে এরকম পাবে যে, किसी रोज तुमसे मुलाकात होगी, मेरी जान उस दिन मेरी साथ होगी, मगर कब न जाने ये बरसात होगी, मेरा दिल है प्यासा, मेरा दिल अकेला, जरा तस्वीर से तू निकल के सामने आ, मेरी महबूबा, 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 ओ ब्लडी डी डी, ओ ब्लडा डा डा, ও ব্লাড ফুল ফুল ফুল, উই লাভ ইউ, এরকম আছে, ঠিক আছে? এটা হচ্ছে আসল টেম্পোর গান, আমি এটা জাস্ট অন্যভাবে টেম্পোটা চেঞ্জ করে গান গাইলাম তাই। আচ্ছা, এটা তো আসল না, তো এটা তো ভালো লাগবে।
থ্যাংক ইউ সবাইকে। গান কোথায় শিখতেন? আমি গান শিখিনি তো। গান শিখলে এরকম গান করতাম তোমার মনে হয়? তাহলে তো অনেক ভালো গান করতাম। ওই গানটা শুনেছো? ওই একটা গান বলছি, ওই গানটা গিয়ে সবাই শুনবে, ঠিক আছে? পুরোনো গান। গানটার সিঙ্গার হচ্ছে মুকেশ বলে একজন সিঙ্গার আছে, ঠিক আছে? জানি না তোমরা শুনেছো কিনা। আমার খুব একটা ফেভারিট গান, ঠিক আছে? সবাই শুনবে একবার, অনেক ভালো লাগবে। যে জানে ও ক্যাসে লোগ, ওই গানটা। जाने वो कैसे लोग थे जिनका पैर को पैर मिला। আমি করছি না, জাস্ট বলছি যাতে গানটা শুনতে পাও তোমরা। हमने तो जब कलियां मांगी कांटों की हार मिला। हमने तो जब कलियां मांगी कांटों की हार मिला। এই যে গানটা একটু করলাম, এটা এটা শুনবে, ঠিক আছে? দারুণ, খুব সুন্দর গানটা। চলো, টাটা, গুড নাইট সবাইকে। লেফট করলাম, ওকে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ক্লাসগুলো রেগুলার করো, ভালোভাবে পড়ো, অ্যান্ড কি বলবো, ভালোভাবে পড়ো, এটাই বলবো। স্যার আপনার সবকিছুই সুন্দর, মনটা অনেক সুন্দর, স্টুডেন্টদের মনে যায়। তুমি কি করে জানলে আমার মন সুন্দরটা? অক্স কি? আকসে মিলে জিন্দেগি না কি লিখেছো? हमने तो जब